হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের মাধ্যমিক ক্র্যাকার ব্যাচে কিন্তু দারুণ ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। কি হতে চলেছে চলো ভিডিওটা তাহলে শুরু করে দেওয়া যাক। আজকে আমরা পড়বো বহির্জাত ও তাদের প্রক্রিয়ার যে সৃষ্ট যে ভূমিরূপ, সেই জিনিসটার মধ্যে আজকে আমাদের সেকেন্ড ক্লাস। এখানে আমরা পড়বো হিমবাহের কাজ। এখানে পুরো হিমবাহ সম্পর্কে যা যা তোমাদের আর কি মনে ডাউট তৈরি হয়েছে, এই ভিডিও দেখার পর আর কোনো ডাউট থাকবে না, একদম 100% গ্যারেন্টি। অনেক কিছু প্র্যাকটিক্যাল থাকবে, অনেক কিছু চমক থাকবে। তাই জন্য কি করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটায় লাইক করতে হবে। যদি তোমরা লাইক না করো, যদি তোমরা কমেন্ট না করো, আমি বুঝবো কি করে যে তোমরা কতটা বুঝতে পারছো? আমার কাছ থেকে তো চাইছিলে তো ভূগোলের সমস্ত ক্লাস এক এক করে আমি সমস্ত ভিডিও দেবো, এক এক করে আমি পুরোটাই তোমাদেরকে কভার করে দেবো, সেটা নিয়ে তোমাদেরকে একদম ভাবতে হবে না। তো চলো, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। যারা ফার্স্ট ক্লাস দেখোনি, সেখানে কিন্তু বহির্জাত প্রক্রিয়া এবং যে নদীর কাজ, এটা কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি, খুব ভালো করে করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে আমাদের সেকেন্ড ক্লাস, আজকে পড়বো হিমবাহের কাজ। এখান থেকে কিন্তু বেশ কিছু এমসিকিউ প্রশ্ন থাকতে পারে। তারপরে ধরো তোমাদের 2 নম্বরের যে প্রশ্ন সেটা হতে পারে, আবার 3 মার্কসের যে প্রশ্ন সেটাও কিন্তু থাকতে পারে। তো 5 মার্কসের প্রশ্ন যদিও এই চ্যাপ্টারটা 2026-এর জন্য এতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু হলেও তোমাদের 2, 3 এবং 1 মার্কসের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু পড়তে হচ্ছে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, এমসিকিউ এর প্রশ্নের জন্য ঝ্যাকাস তৈরি হয়ে যাবে। তুমি যদি 2 মার্কসের প্রশ্ন লেখো, কিভাবে লিখবে তার একটা দারুণ কনসেপ্ট পেয়ে যাবে। তো ভিডিওটা দেখতে হবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। চলো তাহলে শুরু করে দিই আজকের ক্লাস, বেশি দেরি করব না। আমাদের প্রথমেই দেখবো যে হিমবাহ জিনিসটা কি। আমরা হিমবাহ বলতে কি বুঝি? দেখো, হিমবাহ হচ্ছে বরফের স্তূপ, যেটা কিনা ধীরে 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 পর্বতের গা বেয়ে নিচের দিকে নেমে আসে। আমরা এক কথায় বলতে পারি এটাকে বরফের নদী। তবে হ্যাঁ, এখানে একটু বলে রাখি, নদীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম নদীর গতিবেগ প্রচণ্ড বেশি, নদী খুব দ্রুত বয়ে যায়। হিমবাহের ক্ষেত্রে কিন্তু সেই ধারণা আমরা আনবো না। হিমবাহ কি হয়, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে হয় বা পর্বতের গা বেয়ে বইতে থাকে। এটা কিন্তু অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন হয়, এটা অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন হয়। চলো দেখে নিই আমরা হিমবাহটা কি বলছে। প্রথমেই আমাদের হিমবাহের যে সংজ্ঞা, সেখানে বলছে হিমবাহ হলো বরফের নদী। একদমই তাই, আমি প্রথমেই বলেছি হিমবাহ হচ্ছে একটা, বলতে পারো চলমান বরফের নদী। এটা একটা চলমান বরফের নদী। কি হয় এখানে, এখানে অতি শীতল অঞ্চল। হিমবাহ অ্যাকচুয়ালি হয় কোথায় বলো তো? উচ্চ অক্ষাংশে। এটা হয় উচ্চ অক্ষাংশে। তার জন্য কি হয়, সেখানে যে মানে বরফের স্তূপ জমা হয়ে হয়ে জমা হয়ে হয়ে দীর্ঘদিন ধরে একটা হিমবাহ তৈরি হয়। ঠিক আছে, সেটা ধীরে 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 অভিকর্ষজ টানে নিচের দিকে নেমে আসে। এটাকেই আমরা বলি হিমবাহ। এটা একটা বরফের স্তূপ। আমি যদি ছোট্ট করে একটা তোমাদেরকে বুঝিয়ে দিই, এই হচ্ছে আমার, ধরো এই হচ্ছে আমার পাহাড় বা পর্বত বলতে পারো। ঠিক আছে, এর গা বেয়ে, ঠিক এর গা বেয়ে, এর গা বেয়ে একটা, ধরো একটা হিমবাহ এরকম করে নেমে এলো। ঠিক আছে, এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের কি বলতো, এই অংশটা হচ্ছে আমাদের হিমবাহ। এই অংশটা ঠিক পর্বতের গা বেয়ে একদম বরফ জমা হয়ে 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 সেটা ধীরে 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 অভিকর্ষজ টানে কি করে বাবা, নিচের দিকে নামতে থাকে। এর কোথায় নামতে থাকে, ঠিক নিচের দিকে এইভাবে নামতে থাকে। এটাই হচ্ছে হিমবাহ। ক্লিয়ার? চলো এরপর আসবো হিমবাহের উৎপত্তি। হিমবাহের উৎপত্তি, হিমবাহের উৎপত্তি মানে এই হিমবাহটা কোথা থেকে এলো, কিভাবে এলো। ঠিক আছে, এই হিমবাহটা কোথা থেকে এলো, কিভাবে এলো? প্রথমেই বলেছি যে এই হিমবাহ কিন্তু আমাদের কোথায় হয়, অতি শীতল অঞ্চলে, মানে মেরুর দিকে বলতে পারো, ওই জন্য পর্বতের শৃঙ্গে। ঠিক আছে, তারপরে ধরো মানে যেখানে উচ্চ অক্ষাংশ, সোজা কথা, যেখানে উচ্চ অক্ষাংশ সেখানে কিন্তু এই হিমবাহের উৎপত্তি। কিভাবে উৎপত্তি হয়? স্নোফ্লেক্স। স্নোফ্লেক্সটা কি? এটা হচ্ছে একদম ছোট ছোট, একদম ছোট ছোট তুষারের দানা। একদম ছোট ছোট তুষারের দানা ফার্স্ট তৈরি হয়। তাহলে এটাকে আমি লিখে দিই এখানে। এটা কি? এটা হচ্ছে আমাদের ছোট ছোট, ছোট ছোট তুষারের, তুষারের দানা বা কণা। ঠিক আছে, ছোট ছোট তুষারের দানা, যেটাকে আমরা কি বলছি বাবা, স্নোফ্লেক্স। যেটাকে আমরা বলছি স্নো। স্নো মানে কি, বরফ। তো স্নোফ্লেক্স একদম গুহি, মানে একদম মিহি মিহি যাকে বলে, একদম সেই ধুলোর মতো যাকে বলে, সেইটাই হচ্ছে এই স্নোফ্লেক্স, যেটা হচ্ছে ছোট ছোট তুষারের দানা। এটার থেকে কি হচ্ছে, এটার থেকে কি হচ্ছে, এটার থেকে হচ্ছে আমাদের
এটার থেকে হচ্ছে কি, এটার থেকে হচ্ছে আমাদের নেভে, এটার থেকে হচ্ছে আমাদের নেভে। চলো, এটার থেকে কি হচ্ছে, স্নোফ্লেক্স থেকে কি তৈরি হচ্ছে, নেভে। নেভেটা কি, নেভেটা কি, নেভেটা হচ্ছে এই স্নোফ্লেক্সের থেকে একটু মোটা, যেটা দেখতে কিরকম, যেটা দেখতে ঠিক পেঁজা তুলোর মতো, যেটা দেখতে পেঁজা তুলোর মতো, যেটা দেখতে পেঁজা তুলোর মতো, পেঁজা তুলোর মতো, যেটা দেখতে পেঁজা তুলোর মতো। তাহলে এই স্নোফ্লেক্স তৈরি হলো সর্বপ্রথম একদম ছোট ছোট তুষারকণা, সেটা থেকে তৈরি হলো আমাদের পেঁজা তুলোর মতো, যার নামকরণ হচ্ছে নেবে। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের ভিএসএ কিউ বলো, এমসিকিউ বলো, এই শর্ট প্রশ্নটা কিন্তু দেয়, ঠিক আছে? তো এটা দেখতে পেঁজা তুলোর মতো, এটা কোথা থেকে তৈরি হচ্ছে, স্নোফ্লেক্স। এটা কি, এটা এই ছোট ছোট তুষারকণার থেকে একটু মোটা। তারপরে কি বলছে, ফার্ন। এই ফার্নটা কি, এটা হচ্ছে এই নেভে থেকে ফার্ন তৈরি হয়, এই নেভে থেকে ফার্ন তৈরি হয়। এটা কি, এটাও পেঁজা তুলোর মতোই তুষার কণাই, কিন্তু যেটার মানে কি বলবো, যেটা কিরকম হয় বলতো, অত্যন্ত দৃঢ়। আর কি হয়, যেটা দৃঢ় হয় এবং ঘন হয়, যেটা কি হয়, অত্যন্ত দৃঢ় ও ঘন। এটা অত্যন্ত দৃঢ় হয় ও ঘন হয়। কার থেকে, এই পেঁজা তুলোর থেকে অত্যন্ত দৃঢ় এবং ঘন কি, ফার্ন। তাহলে নেভে, তা থেকে ফার্ন, যেটা অত্যন্ত দৃঢ় ও ঘন। এর থেকেই তৈরি হয় আমাদের হিমবাহের বরফ, এর থেকেই তৈরি হয় আমাদের হিমবাহের বরফ। ক্লিয়ার? তাহলে হিমবাহের উৎপত্তি কোথা থেকে হলো, প্রথমে আসলো স্নোফ্লেক্স, নেক্সট আসবে নেভে, নেভে থেকে আসছে ফার্ন, এবং ফার্ন থেকে আসছে হিমবাহের বরফ, যেখান থেকে আমাদের হিমবাহের উৎপত্তি হয়ে গেল। ক্লিয়ার? হিমবাহ কি, হিমবাহের উৎপত্তি একদম ক্লিয়ার। এখান থেকে যে কটা প্রশ্ন হয় সেটাও কিন্তু আমি বলে দিলাম। এরপরে আসবো হিমবাহের গতিবেগ। আমি প্রথমেই বললাম যে আমরা নদীর ক্ষেত্রে দেখেছি যে নদী কিন্তু অত্যন্ত দ্রুত বেগে বয়ে যায়, তার জল কিন্তু অত্যন্ত গতিবেগ, তার অত্যন্ত গতিবেগ থাকে। কিন্তু বাবা, এই হিমবাহের ক্ষেত্রে সেই গতিবেগ সেই নদীর মতো অত দ্রুত হয় না, এটা কি হয়, অত্যন্ত ধীর। কতটা ধীর হয়, এর এর গতিবেগ কতটা ধীর হয়, এর গতিবেগ তোমরা মানে ভাবতে পারবে না এতটা গতিবেগ কম। এটা হয় পার ডে, মানে এক এক দিনে কয়েক সেন্টিমিটার থেকে মাত্র কয়েক মিটার। ভাবতে পারছো, কয়েক সেন্টিমিটার থেকে মাত্র কয়েক মিটার হয় এই হিমবাহের গতিবেগ এক এক দিনে। তাহলে আমি একটু তোমাদেরকে লিখে দিই, গতিবেগ হচ্ছে এখানে কয়েক কয়েক সেন্টিমিটার, মানে সেমি লিখলাম, সেমি থেকে মাত্র কয়েক মিটার, মানে এতটাই ধীরভাবে এই বয়ে যায়। মানে এগুলো তো এক একটা প্রস্তর চাই, এগুলো প্রস্তর চাই, মানে বরফের চাই, যেটা কিনা পর্বতের গাত্র বেয়ে ধীরে ধীরে অভিকর্ষজ টানে নিচের দিকে আসছে বা পর্বতের পাদদেশে আসছে। ক্লিয়ার? তো এর গতিবেগ আমরা জেনে নিলাম যে একদম কম। এখানে একটা এমসিকিউ এর প্রশ্ন হয়, এখানে একটা এমসিকিউ এর প্রশ্ন হয় একদম, যে পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি, পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি, পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি, দ্রুততম হিমবাহের নাম, পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি জানো, জ্যাকবসন। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম হচ্ছে জ্যাকবসন, যেটা কিনা, এটার গতিবেগ কত বলতো, এটার গতিবেগ একটু বেশি, এটার গতিবেগ একটু বেশি, এর গতিবেগ হচ্ছে 46 মিটার, 46 মিটার প্রতিদিন। মানে এক এক দিনে ও 46 মিটার যায়, এক এক দিনে 46 মিটার যায়। এই জ্যাকবসন যে হিমবাহের দ্রুততম হিমবাহ, সেটা কিন্তু 46 মিটার যায় এক এক দিনে। এটা কিন্তু একটা এমসিকিউ এর প্রশ্ন আছে। তাহলে হিমবাহ কি, হিমবাহের উৎপত্তি, দ্রুততম হিমবাহের নাম এবং হিমবাহের গতিবেগ সম্পর্কে কিন্তু আমাদের ধারণা এতক্ষণ পর্যন্ত স্পষ্ট। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে হিমবাহের শ্রেণীবিভাগ। হিমবাহ তো অনেক রকমের হয়, তো কত ধরনের হয় সেটা আমরা জানবো। হিমবাহের শ্রেণীবিভাগের মধ্যে এখানে
H.W. আলম্যানের মতে হিমবাহ কত বলতো? 3 প্রকার। হিমবাহ হচ্ছে 3 প্রকার। 3 প্রকার। 1 নম্বর হচ্ছে পার্বত্য হিমবাহ, পার্বত্য বা বলে উপত্যকা, পার্বত্য বা উপত্যকা, পার্বত্য বা উপত্যকা হিম। দ্বিতীয় হচ্ছে মহাদেশীয় হিমবাহ, মহাদেশীয় হিমবাহ, মহাদেশীয় হিমবাহ, মহাদেশীয় হিমবাহ। ক্লিয়ার? নেক্সট, 3 নম্বরে আসে একটা পাদদেশীয়, পাদদেশীয় হিমবাহ, পাদদেশীয় হিমবাহ। তাহলে হিমবাহ কয় প্রকার হলো? H.W. আলম্যানের মতে হিমবাহ কিন্তু 3 প্রকার। হিমবাহ কত প্রকার? হিমবাহ হচ্ছে 3 প্রকার, 3 প্রকার, 3 প্রকার। কি কি? পার্বত্য বা উপত্যকা হিমবাহ, দ্বিতীয় হচ্ছে মহাদেশীয় হিমবাহ, 3 নম্বর হচ্ছে পাদদেশীয় হিমবাহ। ক্লিয়ার? এরপরে প্রথম আমরা একটা একটা করে প্রত্যেকটা হিমবাহ কিন্তু ডিটেলসে আলোচনা করব। প্রথম যেটা, এই জায়গাতে আমি একটু বলে রাখি কেন ডিটেলসে আলোচনা করব, কারণ এই জায়গা থেকে তোমাদের কিন্তু 2-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন অথবা 5-এর প্রশ্ন, কিন্তু 5-এর প্রশ্ন আছে হিমবাহের ক্ষয়কার্য। যেহেতু তোমাদের 2026-এর জন্য এই প্রশ্নটা অতটা গুরুত্বপূর্ণ নয়, সেক্ষেত্রে কিন্তু 2-এর প্রশ্ন এবং 3-এর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন আসতেই পারে। তো এই জায়গাটা এজন্য ডিটেলসে আমরা পড়বো। যেমন এখানে একটা প্রশ্ন দেয় যে পার্বত্য উপত্যকা এবং মহাদেশীয় হিমবাহের পার্থক্য কি, এটা আমাদেরকে বুঝতে হবে। না বুঝতে পারলে আমরা পার্থক্য লিখতে পারবো না। বুঝে গেল? এজন্য আমি ডিটেলসেই পড়াবো। তো প্রথম পয়েন্ট হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ, এটা কি? চলো একটা ছবি দিয়ে আমি এটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে ধরো, এই ধরো আমার পর্বত, ঠিক আছে, এই হচ্ছে আমার পর্বত, এই হচ্ছে তার আমার হিমবাহ, এই হচ্ছে আমার পর্বতের গা বেয়ে যে হিমবাহ যায়, এই হচ্ছে সেটা। চলো, ক্লিয়ার? এখানে কি বলছে? উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্য দিয়ে অভিকর্ষজ টানে ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হিমবাহকে বলা হয় পার্বত্য হিমবাহ। নিচের ধারে উচ্চ পার্বত্য অঞ্চলে, অবভিয়াসলি পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ এটা কিন্তু পার্বত্য অঞ্চলেই হয়। তো পার্বত্য অঞ্চলে এখানে পর্বতের গা বেয়ে কিন্তু হিমবাহ নেমে আসে। সেটা কেন নেমে আসে? অভিকর্ষজ টানে, অভিকর্ষজ টানে হিমবাহ কিন্তু নিচের দিকে নেমে আসে। এটাকেই বলা হচ্ছে কিন্তু এই পার্বত্য বা উপত্যকা হিমবাহ। তাহলে পর্বতের গা বেয়ে যে হিমবাহ অভিকর্ষজ টানে নিচের দিকে প্রবাহিত হয় তাকে আমরা বলবো পার্বত্য হিমবাহ। মুখস্থ হয়েছে? ইয়েস অর নো? মুখস্থ হয়েছে? ইয়েস অর নো? নেক্সট, এই পার্বত্য হিমবাহের কি বৈশিষ্ট্য হতে পারে? এটা আমি বুঝলাম যে পর্বতের গা বেয়ে বা পর্বতের ঢাল বেয়ে যে হিমবাহটা হয় সেটাকে আমরা বলছি পার্বত্য হিমবাহ। তাহলে এর বৈশিষ্ট্য কি হতে পারে? প্রথম বৈশিষ্ট্য, ছবির দিকে তাকিয়ে বলো, ছবির দিকে তাকিয়ে বলো এর প্রথম বৈশিষ্ট্য কি? এর গভীরতা। মাই মিন, এখানে কি বলতে চাইছি গভীরতা মানে এই যে ডিফারেন্সটা, এটা কিন্তু কম। দেখো এইটুকখানি, এটা এইটুকখানি, এটা মহাদেশীয় হিমবাহ যখন আমরা পড়বো না তখন তুমি ধারণা করতে পারবে না তার মানে গভীরতা কতটা হতে পারে। সেটার তুলনায় কিন্তু এর গভীরতা কম। ঠিক আছে? সেটার তুলনায় কিন্তু এর গভীরতা মানে এই যে গভীরতা মানে তার ডেপথ, ডেপথ কতটা, মানে এটা যদি আমার পাহাড় হয়, এটা হচ্ছে আমার হিমবাহ, এর মাঝখানের যে গ্যাপিং পয়েন্ট, তার যে গভীরতা, সেটা কিন্তু অনেক কম পার্বত্য হিমবাহে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? দেখো, এটা কিন্তু অভিকর্ষজ টানে নিচের দিকে নেমে আসছে, পর্বতের গা বেয়ে নিচের দিকে নেমে আসছে, তাহলে এর গতিবেগ বেশি হবে না কম হবে? এর গতিবেগ কি হবে? বেশি হবে। সে তো নিচের দিকে নেমে আসছে, গভীরতা কম এবং এর গতিবেগ হচ্ছে বেশি। এই গেল আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে একটা হিমরেখা দেখা যায়। হিমরেখাটা কি? হিমরেখা দেখো এই যে জিনিসটা এখানে কি হয়েছে দেখো, পর্বতের গা বেয়ে নেমে আসছে, ঠিক আছে, পর্বতের পাদদেশে এসে এই হিমবাহটা গলে জল হয়ে সমুদ্রে মিশছে। এটাই তো, পর্বতের গা বেয়ে যে নেমে আসছে হিমবাহ একটা টাইম পর কি হয়, নিচে নেমে আসার পরে সে গলে যায়, গলে কি হয় সেই জলে সমুদ্রের জলে মিশছে, তাই না? এক্ষেত্রেও একটা জিনিস হয়, দারুণ ইন্টারেস্টিং জিনিস একটা হয়, সেটা কি বলতো? এখানে, এখানে এই যে হিমরেখা, ঠিক আছে, মানে আমি আরো একটা যদি ছবি আঁকবো, হ্যাঁ চলো এঁকেই দিই তাহলে
বুঝতে সুবিধা হয়, এই ধরো আমার পর্বত, ঠিক আছে, পর্বত বা পাহাড় যাই হোক বলো না কেন, ঠিক আছে, এই হচ্ছে পর্বত। এখানে একটা আমি কাল্পনিক রেখা ধরো আমি ভেবে নিলাম, একটা সীমারেখা বা একটা কাল্পনিক রেখা, এটার কি খতরনাক ক্ষমতা তুমি বুঝতেও পারছো না। কি হয় বলো তো, এখানে আমার কি হচ্ছে, এখানে আমার হিমবাহ, এখান দিয়ে আমার হিমবাহ আসছে, এখান দিয়ে আমার হিমবাহ আসছে, এই যে পার্বত্য উপত্যকা মানে পর্বতের ঢাল বেয়ে যেরকম হিমবাহ এসছে, এক্ষেত্রেও সেম, এক্ষেত্রেও সেম। কিন্তু এই যে লাল রঙের যে লাইনটা, এটা একটা হেভি মার্ক পয়েন্ট। কি করে বলতো, এ এতটাই এর ক্ষমতা, এই যে মার্ক পয়েন্ট এটা পেরোলেই, এই হিমবাহ যখন এটা পেরিয়ে এখানে আসবে, তখন সে গলে যাবে, তখন সে গলে যাবে, সে জলে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছো, এই মার্ক পয়েন্টের এতটাই ক্ষমতা, এই মার্ক পয়েন্ট যখন হিমবাহ পেরিয়ে আসবে, তখনই কি হবে, হিমবাহ গলে জল হয়ে যাবে, হিমবাহ গলে জল হয়ে যাবে। তাহলে হিমরেখা কাকে বলে, এখানে যে হিমরেখা দেখা যায়, হিমরেখা কাকে বলে, হিমরেখা একেই বলে যে কাল্পনিক রেখা বা যে সীমারেখা কি করছে, মানে তুষারপাতকে, তুষার বা হিমবাহকে যখনই ওইটা অতিক্রম করছে, তখন হিমবাহকে গলে জল করে দিচ্ছে, এইটাকেই আমরা বলি হিমরেখা। দেখো, ভূপৃষ্ঠের যে সীমারেখা উপ সীমারেখার উপর এখানে একটা স্পেস হবে, ঠিক আছে, সারা বছর তুষার জমে থাকে এবং সীমারেখার নিচে তুষার গলে যায়, এই সীমারেখাটাকে বলা হচ্ছে হিমরেখা। মানে যখনই এই হিমবাহটা, ধরো আমি এখানে, সাপোজ ধরো আমি, এটা আমার মার্কিং পয়েন্ট, ঠিক আছে, এটা আমার মার্কিং পয়েন্ট, যখনই এই হিমবাহটা এটার নিচে আসবে, যখনই এই হিমবাহটা এই মার্কিং পয়েন্টের নিচে চলে আসবে এই জায়গাতে, তখনই কিন্তু এটা জলে পরিণত হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, চট করে বলো ক্লিয়ার কিনা, হিমরেখা ক্লিয়ার কিনা, একদম এখনই কমেন্ট করে জানাও যে হিমরেখা ক্লিয়ার কিনা, কি জিনিসটা বোঝা গেল কিনা। তাহলে এটা একটা মার্ক পয়েন্ট, যেটা পেরোলে কি হবে, হিমবাহ গলে জল হয়ে যাবে, হিমবাহ গলে জল হয়ে যাবে। এটা সীমারেখা, এটা একটা সীমারেখা, যেটা পেরোলেই হিমবাহ গলে জল হয়ে যাবে। ক্লিয়ার? এই হলো হিমরেখা। নেক্সট, পার্বত্য উপত্যকা বা পার্বত্য হিমবাহের আরেকটা বৈশিষ্ট্য হয়, এখানে বার্গশুট এবং ক্রেভাস দেখা যায়, এখানে বার্গশুট এবং ক্রেভাস দেখা যায়। কিছুই বুঝতে পারলাম না, কি বার্গশুট কি ক্রেভাস, চলো দেখে নেওয়া যাক কি বার্গশুট আর কি ক্রেভাস, কি বার্গশুট এবং কি ক্রেভাস জিনিসটা কি। ধরো আমি যদি একটা কি করি, আমি একটা পর্বতের যদি ঢাল আঁকি, ধরো এই হচ্ছে আমার পর্বতের ঢাল, ঠিক আছে, এই হচ্ছে আমার পর্বতের ঢাল, পর্বতের মানে একটা ঢাল আমি জাস্ট একটা অংশ আঁকলাম, এটা আমার পর্বতের ঢাল। এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে, এখানে হিমবাহ তৈরি হয়েছিল, এখানে হিমবাহ, এটা আমার হিমবাহ একটা, এই হচ্ছে আমার হিমবাহ হয়েছিল। এটা কি হয়েছে বলতো, হঠাৎ করে এই জায়গাটা ফাটল ধরেছে এবং দেখো কি হয়েছে বলতো, এখানে আমি একটা পর্বতের গা এঁকেছি, ঠিক আছে, একটা পর্বতের গা বলতে একটা ঢাল আমি এঁকেছি। আমি এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস লক্ষ্য করো, এই যে অংশটা, এই যে অংশটায়, এই অংশটা আমার ফাঁকা, এই অংশটা আমার ফাঁকা, তাই তো, এই অংশটা আমার ফাঁকা, একটা হিমবাহ, এখানে আরেকটা হিমবাহ, কিন্তু এর মাঝে একটা ফাটল নিয়ে নিয়েছে। এই মানে এই যে হিমবাহের পৃষ্ঠদেশ এবং পর্বতগাত্রের হিমবাহের, একটা হিমবাহের ঠিক পরেই, পর্বতগাত্রের ঠিক পরেই এবং এই হিমবাহটার পৃষ্ঠদেশে একটা বড় ফাটল নিয়ে নিয়েছে। এই ফাটলটার নাম কি বলতো, এই ফাটলটাকে বলা হচ্ছে, এই ফাটলটাকেই বলা হচ্ছে বার্গশুট, এই ফাটলটাকেই বলা হচ্ছে বার্গশুট, এই ফাটলটাকেই বলা হচ্ছে বার্গশুট। এই ফাটল যেটা পর্বতের এই ঢাল এবং হিমবাহের পৃষ্ঠদেশে
যে ফাটল দেখা যায়, এক ধরনের ফাটল দেখা যায়, এই ফাটলটার নাম হচ্ছে বার্কশুট। এরপরে হিমবাহ যাচ্ছে, হিমবাহ যাচ্ছে, যেখানে পর্বতের ঢাল তো কোথাও উঁচু কোথাও নিচু এরকম তো হয়। এবারে ধরো এই জায়গাটা কি হচ্ছে, পর্বতে উঁচু হয়ে গেছে, উঁচু হয়ে গেলে কি হবে, ওই জায়গাটা টান পড়ছে, ওই জায়গাটা টান পড়ছে, টান পড়লে কি হবে, এই জায়গাটায় এই যে দেখো এরকম 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 করে খাঁজ তৈরি হয়েছে। এটাও একটা ফাটল এক ধরনের। এটা ঠিক এই রকম বড় ফাটল নয়, তবে এটা কিরকম বলতো, এটা চিরফাট, যেটাকে বলে চিরফাট, ঠিক আছে, চির ফাটল। সেই ফাটলটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে আমাদের ক্রেভাস। এটার নাম হচ্ছে আমাদের ক্রেভাস। বোঝা গেল? তাহলে এই যে বড় ফাটলটা নিয়েছি এটা হচ্ছে আমাদের বার্গশুট, আর যেটা এই চিরফাটের মতো খাঁজ 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 হয়ে গেছে এটাকে আমরা বলছি ক্রেভাস। চলে আসো সংজ্ঞায়, কি বলছে, বার্গশুট হলো হিমবাহের মাথার দিকে, একদম শুরুতে একদম মাথার দিকে হয় এটা, ঠিক আছে, পর্বতশিলা এবং হিমবাহের মধ্যে তৈরি এক ধরনের ফাটল যেটাকে আমরা বলছি বার্গশুট। ক্লিয়ার? এবার আছে ক্রেভাস। হিমবাহ যখন পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে তখন তার পৃষ্ঠদেশ মসৃণ হয়। দেখো না এই অংশটা কত সুন্দর মসৃণ, এই অংশটা মসৃণ, কত সুন্দর, বোঝা গেল, এই অংশটা কত সুন্দর মসৃণ, তাহলে মসৃণ হয় এবং কি হয়, জমাট থাকে। হ্যাঁ, এই জায়গাটা তো আমার জমাটি, দেখো না সুন্দর করে দেখো, এই জায়গাটা আমার সুন্দর জমাটবদ্ধ হয়ে আছে, এই জায়গাটায় সুন্দর জমাট বেঁধে আছে হিমবাহ, ঠিক আছে, তো জমাটবদ্ধ হয়। ঠিক ঢালের মুখে এসে পৌঁছালে হিমবাহ পৃষ্ঠে টান পড়ে। যখনই এই ঢালের মুখে এলো, যখনই এই ঢালের মুখে এলো তখন একটা টান পড়লো, টান পড়ার পরে কি হলো, সেইখানে একটা চির বা ফাটল তৈরি হয়। এটাকে বলা হচ্ছে, এই ফাটলগুলিকে বলা হচ্ছে ক্রেভাস। ক্লিয়ার? তাহলে আমরা চারটে বৈশিষ্ট্য কিন্তু এই পার্বত্য বা উপত্যকা হিমবাহে দেখতে পাই। নেক্সট যাব আমরা পরবর্তী, যেটা এখানে পরবর্তী রয়েছে আমাদের কি বলতো, মহাদেশীয় হিমবাহ। আমাদের রয়েছে মহাদেশীয় হিমবাহ। এটা কি, চলো একবার এঁকে নেওয়া যাক, এটা কি। মহাদেশীয় হিমবাহ কোথায় দেখা যায়, এটা একটা মহাদেশে দেখা যায়, এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়, ঠিক আছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়। চলো একবার দেখিয়ে দিই আমি। এই হচ্ছে আমার হিমবাহ, এই হচ্ছে আমার হিমবাহ, আর এই হচ্ছে আমার সমুদ্র জল, এই হচ্ছে আমার সমুদ্র তল, ঠিক আছে, এই হচ্ছে আমার সমুদ্র তল। এটা কি, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমার মহাদেশীয় হিমবাহ, এটা হচ্ছে আমার মহাদেশীয় হিমবাহ, এটা হচ্ছে আমার মহাদেশীয় হিমবাহ। ক্লিয়ার? আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমাদের সমুদ্র তল, এটা হচ্ছে আমাদের সমুদ্র তল। ক্লিয়ার? তাহলে মহাদেশীয় হিমবাহ এটা কিন্তু একটা বিশাল অঞ্চল জুড়ে হয়, এর ব্যাপ্তি একদম প্রচুর এলাকা জুড়ে, ঠিক আছে। আর এটা মানে কিরকম বলতো, এটা একটু ফ্ল্যাট টাইপের হয়, একটু সমান সমান টাইপের, ঠিক আছে। তো এই জায়গাটায় কি হয়, মানে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে, এটা সাধারণত মহাদেশীয়, মানে একটা বিস্তীর্ণ মহাদেশে এই মহাদেশীয় হিমবাহ দেখা যায়। তো এটা হচ্ছে আমার মহাদেশীয় হিমবাহ। এখানে সংজ্ঞাতে কি বলেছে, বলছে এটা উচ্চ অক্ষাংশে দেখা যায়, একদমই তাই, এটা মেরুর দিকে, মানে এটা উচ্চ অক্ষাংশে দেখা যায়, এটা বিশাল আকার এবং গভীর বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে। আমি কিন্তু পার্বত্য উপত্যকার ক্ষেত্রে দেখো তোমাদেরকে এখানে কিন্তু আমি বলেছিলাম যে দেখো এর গভীরতা, এই যে এর গভীরতাটা দেখো, এর গভীরতাটা অনেকটা কম, তাই না, অনেকটা কম, কিন্তু দেখো তুমি শুধু এর গভীরতাটা কতটা, এর গভীরতাটা কতটা তুমি শুধু দেখো, পার্বত্য পার্বত্য যে হিমবাহ সেটার থেকে মহাদেশীয় তো বেশি, অনেক বেশি। তো এটা সর্বাধিক কত হতে পারে জানো, সর্বাধিক, সর্বাধিক এটা হতে পারে 4600 মিটার, এটা হতে পারে 4600, প্রায় 4600 মিটার, না সর্বাধিক। এটার যে ডেপথটা, এটার যে গভীরতাটা, এটা কতটা হতে পারে জানো, প্রায় 4500 মিটার, প্রায় 4500 মিটার, ঠিক আছে, এর গভীরতা হতে পারে, এই যে এর গভীরতাটা হতে পারে 4500 মিটার, মানে এর
এই মোটা বরফ জমে 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 এই রকম তার হয়েছে, মানে এটা তোমার কি বলবো, বরফের স্তূপ জমে জমে একদম উঁচু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মহাদেশীয় হিমবাহ। এর বৈশিষ্ট্য কি রয়েছে বাবা? বৈশিষ্ট্য রয়েছে ব্যাপ্তি বিশাল এবং গভীরতাও খুব বেশি। দেখো এই যে সর্বাধিক 4500 মিটার। ঠিক আছে, সেকেন্ড বৈশিষ্ট্য কি বলছে? এর গতি অত্যন্ত ধীর, একদমই তাই। এর ধীর তো হবেই, কারণ এ দেখো না সমান করে যে আস্তে আস্তে ঢালে যাচ্ছে, আর পার্বত্য কি এই রকম নেমে আসছে, যার জন্য ওর গতিবেগ ছিল অনেক বেশি। এটা যেহেতু সমান টাইপের, দেখো না সমান টাইপের রয়েছে না, যার জন্য এর কিন্তু গতিবেগটা অনেকটাই ধীর। নেক্সট কি বলছে? বলছে এখানে নুনাটক্স দেখা যায়। হোয়াট ইজ নুনাটক্স? নুনাটক্স দেখা যায় এখানে। হোয়াট ইজ নুনাটক্স? চলো, নুনাটক্সের কি বলছে? নুনাটক্স বলছে মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশে নুনাটক্স বলে। চলো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। বলছে এখানে কি বলছে ছবিটায়, বলছে বরফমুক্ত মহাদেশী, এইখানে ধরো আমার মহাদেশীয় হিমবাহ, তাই তো? এখানে আমার মহাদেশীয় হিমবাহ, এখানে ধরো আমার এই এই হচ্ছে আমার পর্বতের শৃঙ্গ, এই হচ্ছে আমার পর্বতের শৃঙ্গ। এখানে বলতে চাইছে যে এই শীর্ষদেশে কোনো বরফ পড়ে না, জাস্ট এই জায়গা থেকে আমার দুই পাশ থেকে এই জায়গা থেকে আমার হিমবাহ থাকে। এপাশে আমার হিমবাহ থাকে, এপাশে আমার হিমবাহ রয়েছে। এই পর্বতের যে শীর্ষদেশ, পর্বতের যেই শীর্ষদেশ, এই যে শীর্ষদেশ, এই যে শীর্ষদেশ, এটা কিন্তু আমাদের বরফ মুক্ত থাকে। এটা আমাদের কি থাকে বাবা? এটা থাকে আমাদের বরফ মুক্ত। এই অঞ্চলটা থাকে আমাদের বরফ মুক্ত। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের বরফ মুক্ত। এটাই হচ্ছে আমাদের নুনাটক্স। এই যে শীর্ষদেশ বরফ মুক্ত। এখন তোমার মনে প্রশ্ন জাগছে যে কি করে সম্ভব, এটা কি করে সম্ভব? এটা প্রথম পর্বতের একটা চূড়া, পাহাড় বা পর্বতের একটা একদম চূড়া, যেখানে শীতল বেশি, অনেক বেশি শীতলতা, তো সে জায়গায় তো স্বাভাবিকভাবে তো বরফ তো জমবেই। তাহলে কি করে ওটা মাঝখান থেকে ফাঁকা থাকছে, ওখানে বরফ মুক্ত, মানে ওই পর্বতের শৃঙ্গ কিভাবে বরফ মুক্ত হচ্ছে? আমি তোমাকে বলবো, আমি তোমাকে বোঝাবো যে কেন এখানটায় বরফ মুক্ত। তুমি আমাকে একটা কথা বলো, এই যে হিমবাহ, এই যে হিমবাহ, হিমবাহ তৈরি করতে গেলে কি কি লাগে বাবা? হিমবাহ তৈরি করতে গেলে আমাদের তো প্রথম লাগে তুষার কণা। শুধু তুষার কণা থাকলেই হবে না, তুষার কণা আমাদের কি করতে হবে? দীর্ঘদিন জমাট হবে, দীর্ঘদিন ধরে জমাটবদ্ধ হবে, তবে কিনা একটা স্তূপ হবে, তবে কিনা একটা স্তূপ হবে, তবে সেটাকে আমরা বলি হিমবাহ। কিন্তু এক্ষেত্রে কি হয় বলতো, এই যে হিমবাহ তৈরি করার যে উপাদান, সেই উপাদান সমূহ, এখানে তো তুষার পড়ছে এই জায়গাতে, এই জায়গাতে আমার তুষার পড়ছে, এই জায়গাটাতে আমার কিন্তু তুষার পড়ছে, কিন্তু কি করছে বলতো, এই জায়গার তুষার কিন্তু ওখানে স্থায়ী হচ্ছে না, সে গড়ি 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 নিচের দিকে চলে আসছে। এই এতটাই উঁচু আর এতটাই চূড়া, ওখানে বরফ পড়ছে কিন্তু জমাট বাঁধতে পারছে না, সেটা এতটাই ছুঁচালো টাইপের, এতটাই মানে কি বলবো, মানে কি বলবো, ছুঁচালো শৃঙ্গ। তার ফলে কি হচ্ছে, ওইখানে না বরফ জমে, বরফ কি করছে, যখনই তুষার পড়ছে সেটা গড়ি 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 নিচের দিকে চলে আসছে। দেখো ওই জন্য নিচের দিকে জমাট বাঁধছে। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো যেটা আমরা সচরাচর সবাই দেখে থাকি, আমরা বালি দেখেছি, বালিকে গাড়ি থেকে যখন নামায়, বালি যখন গাড়ি থেকে কি করে বেলচাই করে নামাচ্ছে, নামানোর পরে কি হয়, একটা পিরামিডের মতো দেখতে হয়, তাই না? তুমি দেখবে যতই বালিকে তুমি ওপরে তুলো না কেন, সে বালি কিন্তু গড়ি 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 ঠিক নিচের দিকে চলে আসবে, সে তার একটা শেপ পর্যন্ত আসবে, কিন্তু তারপরে কি হবে, সেই গড়ি 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 করে তুমি যতই উঁচুতে তুলো সেখান থেকে গড়ি গড়ি নিচের দিকে চলে আসবে। সেম জিনিস হচ্ছে এক্ষেত্রেও, এক্ষেত্রেও সেম জিনিস হচ্ছে। কি হচ্ছে, এখানে বরফ কণা পড়ছে, কিন্তু এটা এতটাই উঁচু, এতটাই মানে কি বলবো, এখানে তোমার হিমবাহ জমতে পারছে না, এতটাই উঁচু, এখান থেকে বাতাসে কি করছে, নিচের দিকে চলে আসছে এবং নিচে এসে হিমবাহ জমাট বাঁধছে, যার ফলে এটা শীতল এলাকা, এটা উচ্চ অক্ষাংশ ঠিক কথাই, কিন্তু এইটা মানে তোমার শৃঙ্গটা উঁচু হওয়ার জন্য এখানে এই এলাকাটা কিন্তু বরফ মুক্ত থাকে। ক্লিয়ার? নুনাটক্স কাকে বলে, কেন এই অঞ্চলটায় আমাদের বরফ পড়ে না, পুরোটাই কিন্তু ক্লিয়ার করে দিলাম। কেমন লাগছে ভিডিওটা আমাকে এখনই জানাও।
কেমন বুঝতে পারলে সেটা জানাও। যদি তোমার এই কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে থাকে তাহলে কি করতে হবে বাবা, আমাকে মোটিভেট করতে হবে। মোটিভেট করতে গেলে কি করতে হবে, একটা লাইক করতে হবে, আমাকে জানাতে হবে যে হ্যাঁ ম্যাডাম আমি বুঝে গেছি, এটুকুতেই আমি খুশি। বোঝা গেল? এখনই তাহলে ভিডিওটায় লাইক করে দাও। আমাকে না মোটিভেট করলে আমি তোমাদেরকে কতটা আউটপুট দেবো বলো? আমাকে তার জন্য মোটিভেট করতে হবে, তার জন্য ভিডিওটায় লাইক করতে হবে এবং আমাকে কমেন্ট করে জানাতে হবে। যদি না বুঝতে পেরে থাকো তাহলেও আমাকে কমেন্ট করে জানাবে, আর বুঝতে পারলেও আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট টপিকে আমরা যাব। নেক্সট টপিক কি বলছে, যে এখানে এখানে কি বলছে, হিমশৈল সৃষ্টি হয়। এই হিমশৈল কি, চলো দেখে নেওয়া যাক। তার জন্য এই ছবিটা গুরুত্বপূর্ণ। হিমশৈল বুঝতে গেলে আমাদেরকে এই ছবিটা জানতে হবে। দেখো এখান থেকে কি হয়েছে, আমি কি বললাম, হিমবাহ গলে 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 এখান থেকে আসার পরে আস্তে আস্তে সে সমুদ্রতলে মিশছে এবং সেটা গলে জল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সমুদ্র জলতলে হিমবাহ কি করছে, মিশছে। ক্লিয়ার? এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে হিমশৈল কিভাবে সৃষ্টি হচ্ছে, দেখো এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে বলো তো। এই জায়গাতে কি হচ্ছে, আমার সেই ছবিটা আমি একবার এঁকে নিই। এখানে আমার, সরি, এখানে আমার এই এলাকা, এই হচ্ছে, এই হচ্ছে আমার হিমবাহ, এই হচ্ছে আমার হিমবাহ, ধরে নাও। ঠিক আছে, এই হচ্ছে আমার হিমবাহ, এটা হচ্ছে গিয়ে কি আমার, এটা হচ্ছে আমার দৌড়, এটা হচ্ছে আমার হিমবাহ। ঠিক আছে, আচ্ছা এটা কি, এটা আমার সমুদ্র জল, এটা হচ্ছে আমার সমুদ্র জল, এটা হচ্ছে আমার সমুদ্র জল। এই জায়গাটা দেখতে খারাপ লাগছে, একটু এঁকেই দিই। ঠিক আছে, এই হচ্ছে আমার সমুদ্র জল। এখানে কি হচ্ছে, এই হিমবাহটা কি করছে, এসে দেখো জলে মিশছে, এসে কি করছে, জলে মিশছে। এ কি করছে, এই যে জলে মেশার ফলে এখানে তো সমুদ্র, এটা তো আমার সমুদ্র, এটা তো আমার সমুদ্র, এর তো একটা ঢেউ রয়েছে, দেখো এ তো ঢেউ দিচ্ছে, এর তো একটা তরঙ্গ রয়েছে। এ কি করছে, এই যে এই অংশতে, এই যে এই দিকটায় হিমবাহের এই অংশটায় ধাক্কা মারছে। এই অংশটা কি করছে বলো, এই অংশটায় ধাক্কা মারছে, এই অংশতে ধাক্কা মেরেছে। ধাক্কা মারার ফলে কি হয়েছে বলো তো, এই হিমবাহ এই অংশটা যখন তরঙ্গ দৈর্ঘ্য এসে ধাক্কা মারছে, তখন কি হয়েছে, এই হিমবাহ মানে ওই বরফের, বড় বড় বরফের চাই ভেঙে এই সমুদ্র জলে ধরো ভাসছে। এই ধরো আমার একটা ভাসছে তরঙ্গ, যত সেই এটা আমার হিমবাহের লাস্ট প্রান্ত, এটা আমার সমুদ্র, সে ঢেউ খেলে খেলে যখনই যাচ্ছে এই জায়গাতে কি করছে, তরঙ্গ, তরঙ্গ কি করছে, ঢেউয়ে আঘাত করছে। তার ফলে কি হচ্ছে, বরফের চাই, বড় বড় চাই, সেটা কিনা ভেঙে এই সমুদ্র জলতলে ভাসছে। এই রকম জিনিসটা ধরো আমার এই একটা আমি, ঠিক আছে, এই ধরো আমার বরফের একটা টুকরো, ঠিক আছে, এই হচ্ছে আমার বরফের টুকরো, যেটা কিনা এই সমুদ্র জলতলে, মানে এই অংশটাই আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই অংশটা, এই যে লাল করে যে মার্কটা আমি করলাম, এটাই হচ্ছে, এটা আমি একটু বড় করে দেখাচ্ছি জিনিসটা। তো এখানে কি হয়, এই অংশটা হচ্ছে আমার হিমশৈল, এই অংশটা হচ্ছে আমার হিমশৈল। এখানে কি বলছে দেখো, সমুদ্রের মধ্যে ভাসতে থাকা বড় বড় বরফের চাই হচ্ছে আমার হিমশৈল। ক্লিয়ার? এটা কি করে এর উৎপত্তি হচ্ছে, দেখো হিমবাহ গলে সমুদ্র জলে মিশছে, তাহলে আমি প্রথমেই বললাম হিমবাহ তরঙ্গ দৈর্ঘ্যকে আঘাত করছে, এমনিতেও হিমবাহ গলে গলে যেটুকু যাওয়ার সেটা সমুদ্র জলতলে মিশছে। এর ফলে কি হচ্ছে, এই যে সমুদ্র হিমবাহ যখন গলে গলে সমুদ্র জলে মিশছে, সমুদ্র জলতলের উচ্চতা বারংবার বৃদ্ধি পাচ্ছে, বারংবার সেটা বৃদ্ধি পাচ্ছে। ধরো সে বরফটা গলে যখন জলে পরিণত হয়ে যাচ্ছে, তখন সে বারংবার বৃদ্ধি পাবেই, তো সেটাই তো স্বাভাবিক। তো সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তারপরে কি বলছে, সমুদ্রের তরঙ্গের আঘাত লাগছে, সমুদ্রের তরঙ্গে আঘাত লাগছে কোথায়, এই হিমবাহতে। বলছে হিমবাহের অংশ ভেঙে যাচ্ছে, এর ফলে হিমবাহের অংশ ভেঙে যাচ্ছে। নেক্সট কি করছে, বলছে ভাঙা অংশ সমুদ্রে ভেসে যাচ্ছে। এখানে যে এই ভাঙা অংশটা, এই যে হিমবাহের ধরো এই অংশটা আমার ভেঙে গেছে, এটাই হচ্ছে, এটা সমুদ্রে ভাসছে, সমুদ্রে ভাসছে, দ্যাট ইজ হিমশৈল। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার হিমশৈল। এই হিমশৈলটার একটা দারুণ তথ্য আছে, কি বলতো, এই যে মানে তোমার হিমশৈল, এর একটু মানে কি বলবো, এই যে হিমশৈল, এর এটা আমার সমুদ্র জলতল, ধরো এটা আমার সমুদ্র জলতল, এটার মাত্র মাত্র 1 ভাগ,
ভাগের 1 ভাগ সমুদ্র জলতলের উপর থাকে, 8 ভাগ থাকে জলের নিচে, 8 ভাগ থাকে জলের নিচে। এই হিমশৈল, এই বরফের চাইটা এতটাই বড় হয় যার মাত্র 1% আমরা উপর থেকে দেখতে পাই, জলতলের উপর দেখতে পাই, বাকি 8 ভাগ কিন্তু এই জলের নিচে থাকে। বোঝা গেল? এটাই হচ্ছে আমার হিমশৈল। এটা কিন্তু 2 মার্কসের আসে। তুমি যদি এই উৎপত্তিটাকে জাস্ট এইভাবে লিখে দাও, হিমশৈল কাকে বলে, সাথে এটা প্লাস এই ছবিটা, এটা একদম 2-এর 2 ছাঁকা। একটু তোমাকে অন্যভাবে খাতা সাজাতে হবে। ভূগোলের নাম্বার খুব সহজে পাওয়া যায়। তুমি মানে বিগত যদি 10 বছরের প্রশ্ন দেখো, মারাত্মক লেভেলের ভূগোলের প্রশ্ন কিন্তু সহজ হয়। তো সেক্ষেত্রে আমি বলবো নাম্বারও সবাই পায়। তুমি ভাবছো যে তুমি একা নাম্বার পাবে, এটা নয়। ভূগোলে ওভারভিউতে কিন্তু নাম্বার সবাই পায়। সেক্ষেত্রে আমাকে খাতা সাজানোর টেকনিক শিখতে হবে। আমি কি করে খাতায় লিখলে অন্যের নাম্বারটা আমার কমবে সেটা আমাকে জানতে হবে। তার জন্য তুমি যদি এইরকম করে ফ্লো চার্ট একটা দেখাতে পারো যে এখান থেকে এই অংশটা কিভাবে উৎপত্তি হয়েছে, তুমি যদি টিচারকে বুঝিয়ে দিতে পারো, তাহলে কিন্তু সুন্দর নাম্বার আসবে। কারণ এই প্রসেস তো আর কেউ তোমাকে মানে অতটাও সচরাচর কেউ লিখবে না, তাই না? তো সবাই এমনি লিখে যাবে, এমনি এরকম করে ধরো এই ঘটনা লিখে যাচ্ছে, ঠিক আছে, এইরকম করে সবাই লাইন বাই লাইন লিখবে প্যারাগ্রাফ করে, কিন্তু তুমি একটু অন্য স্টাইলে লেখো, দেখবে অটোমেটিক নাম্বার পাবে। বোঝা গেল? তো হিমশৈল কি বুঝিয়ে দিলাম। নেক্সট আমাদের দেখো 3 নম্বরে একটা পয়েন্ট ছিল মহাদেশীয় হিমবাহ এবং পার্বত্য উপত্যকা কি পার্বত্য হিমবাহ, সেটা আমরা পড়ে নিলাম। এখন আমাদের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। আচ্ছা তুমি আমাকে একটু জানাও, যদি তোমাকে প্রশ্ন করে যে পার্বত্য হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহের মধ্যে পার্থক্য কি, তুমি কি লিখতে পারবে? সুন্দর করে গুছিয়ে একদম পয়েন্ট বাই পয়েন্ট লিখতে পারবে? আমি বুঝিয়ে দিয়েছি মানে তোমাকে আর নো টেনশন, তুমি নিজের থেকে লিখতে পারবে, আমি এটুকু আশা করব। বোঝা গেল? তো চলো এবারে আসবো পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় হিমবাহ এটা কি? এটা হচ্ছে উচ্চ অক্ষাংশে পার্বত্য হিমবাহ যখন পর্বতের পাদদেশ পর্যন্ত বিস্তৃত হয়, তাকে আমরা বলি পাদদেশীয় হিমবাহ। এই সেই পার্বত্য, ঠিক আছে, এই ধরো পর্বত, এই হচ্ছে আমার হিমবাহ, এটা আমার পর্বতের কি হলো, এটা এটা আমার ধরো পর্বতের এইরকম পাদদেশ, যখন এটা পাদদেশ পর্যন্ত হিমবাহটা আসে, সেটাকে আমরা বলি পাদদেশীয় হিমবাহ। যে হিমবাহ পর্বতের পাদদেশ পর্যন্ত বিস্তৃত হয়, মানে পর্বতের নিচ পর্যন্ত বিস্তৃত হয়, সেটাকে আমরা বলছি পাদদেশীয় হিমবাহ। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট আমরা জানবো কি হিমবাহের কাজ। নদীর কাজ আমরা পড়েছি, নদী কতভাবে কাজ করে, 3টে প্রক্রিয়ায় কাজ করে। প্রথম হচ্ছে ক্ষয়, প্রথমে ক্ষয়, তারপরে হবে বহন, প্রথমে সে ক্ষয় করবে, তারপরে বহন মানে বয়ে নিয়ে যাবে, নেক্সট কি করবে, সে সঞ্চয় করবে। এক্ষেত্রেও সেম, হিমবাহের কাজ হচ্ছে 3 ভাবে হয়। ফার্স্ট হচ্ছে ক্ষয়, সেকেন্ড হচ্ছে বহন, এবং 3 নম্বর হচ্ছে আমাদের কি, 3 নম্বর হচ্ছে আমাদের সঞ্চয়। এই 3টে প্রক্রিয়ায় কিন্তু এই হিমবাহ কাজ করে। তারপরে আসছি আমাদের পরের পয়েন্ট, যেটা বলছে হিমবাহে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। হিমবাহ ক্ষয়ের ফলে সৃষ্ট করে কি কি, এক হচ্ছে উৎপাটন এবং 2 হচ্ছে অবঘর্ষ। এই দুটো প্রক্রিয়ায় কিন্তু এই হিমবাহের যে ক্ষয় সেটা কাজ করে। ফার্স্ট আসছে উৎপাদন। উৎপাদনটা কি, দেখো আমি একটা জিনিস আঁকে তোমাদেরকে বোঝাই, যেরকম সেরকমই বোঝাবো। ধরো এই হচ্ছে আমার পর্বতের ঢাল, ঠিক আছে, এই হচ্ছে আমার পর্বতের ঢাল, এখানে আমার হিমবাহ, এখানে হচ্ছে আমার কি, এখানে হচ্ছে আমার হিমবাহ, এই হচ্ছে আমার হিমবাহ। এই কি করছে বলো তো, পর্বতের ঢালবে মানে ধরো এই অংশটা, মানে এই অংশটা ধরো, এই যে এই অংশটা পর্বতের ঢাল বেয়ে নামছে, মানে এই অংশতে হিমবাহটা যখন নিচের দিকে নেমে আসছে, তখন এই পর্বতের ঢালে বা পর্বতের গায়ে হিমবাহ কি করছে, ঘর্ষণ খাচ্ছে। হিমবাহ, এই আমার হিমবাহ, ধরো এই আমার পর্বতের ঢাল, এই হাতটা আমার হিমবাহ, এই এরকম করে আস্তে আস্তে করে নেমে যাচ্ছে, এই পৃষ্ঠ এবং এই পৃষ্ঠ ঘর্ষণ খাচ্ছে, ঘর্ষণ খেয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, ফলে কি হচ্ছে, পর্বত তো এবড়ো খেবড়ো, পর্বত এবড়ো খেবড়ো হয়ে আছে, তার খাঁজে, মানে ধরো এই এই আমার গর্ত, এই আঙুলগুলো আমার পর্বতের ঢালের, মানে আমার ধরো এবড়ো খেবড়ো জায়গা, এই জায়গায় কি হচ্ছে, এই যে হিমবাহ যাচ্ছে, যখন হিমবাহ এখানে ঢুকে যাচ্ছে, এই ফাটলে ফাটলে চলে যাচ্ছে, এখানে কি করছে, ফাটলে ফাটলে চলে যাওয়ার সময় কি করছে বলতো,
এখানে যখন জল সে গলে গেল, জল হয়ে গেল এবং এই অঞ্চলে ঢুকে গেল। এবার সেই জলটা তো ধীরে ধীরে আবার আস্তে আস্তে তো তোমার বরফে পরিণত হচ্ছে, সেটা তো আবার হিমবাহ হচ্ছে। যখনই জমাট বাঁধছে, ওই ফাটলে গিয়ে যখন জমাট বাঁধছে, সে কি করছে, ওই পর্বতের যে আলগা আলগা শিলাগুলো ছিল না, সেগুলো ফাটি নিয়ে বেরিয়ে পড়ছে। সেগুলোকে কি করছে বাবা, ফাটি নিয়ে বেরিয়ে পড়ছে। তার ফলে যখন হিমবাহ যাচ্ছে, সেই ফাটলে যে শিলাগুলো ছিল সেগুলো সহ টেনে নিয়ে চলে যাচ্ছে। বোঝা গেল? এক কথায়, যখন আমরা গাছ থাকি, গাছকে উবড়ি দিলে কি হয়, ওই জায়গাটা এবড়ো খেবড়ো হয়ে যায়, তো সেটা হচ্ছে উৎপাটন। এই উৎপাটন হচ্ছে সেটাই। এক্ষেত্রেও সেম, যখন হিমবাহ যাচ্ছে, ওই খাঁজে 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 বরফগুলো হিমবাহ জল হয়ে গিয়ে খাঁজে খাঁজে ঢুকে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, খাঁজে খাঁজে যখন ঢুকে যাচ্ছে, সে তো একটা টাইম পরে বরফ হয়ে যাচ্ছে। যখনই বরফ হয়ে যাচ্ছে, সেই বরফ ওই শিলাগুলোকে আলগা করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, হিমবাহ যখন যাচ্ছে, ওই আলগা শিলা মানে নুড়ি টুড়ি যেগুলো রয়েছে সেগুলোকে ঘর্ষণ করে টেনে নিয়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। কি বলছে দেখো, বলছে প্রবহমান হিমবাহের চাপে পর্বত গাত্র থেকে আলগা পাথর বিচ্ছিন্ন হওয়াটাকে কিন্তু বলছি আমরা উৎপাটন। তাহলে উৎপাটনের কাজ কি হলো, উৎপাদন কি করছে, সেই জায়গায় সব নুড়ি বালি যেগুলো পাথর, যেগুলো আলগা পাথর ছিল, সেগুলোকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে উৎপাটন। এটার উৎপত্তি দেখো, হিমবাহ শিলার ফাটলে ঢোকে। হিমবাহ কি করছে, শিলার যে ফাটল, ফাঁক 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 রয়েছে, এই যে আমি যেগুলো দেখালাম, এই ফাটলে হিমবাহ ঢুকে যাচ্ছে। এবারে কি করছে, বরফ জমে শিলগাকে আলগা করছে, জল হয়ে তো এই গলে গলে গেছে। এবারে কি করছে, এই জায়গাগুলো বরফ জমছে, বরফ জমে কি করছে, শিলাগুলোকে ওপরে যে মানে খাঁজে টাইপের যে শিলাগুলো ছিল, আলগা শিলা, সেগুলোকে শিলাকে আলগা করে দিচ্ছে। হিমবাহ এগুলো ওই শিলাখণ্ড ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। যখনই হিমবাহ আরো এগিয়ে চলে গেল, তখন কি হচ্ছে, শিলাগুলোকে ছিঁড়ে নিয়ে চলে গেল। এটাই হচ্ছে উৎপাটন। বোঝা গেল? এটা একটা অমসৃণ। নেক্সট আসছি অবঘর্ষ। অবঘর্ষতে কি হচ্ছে দেখো, উৎপাদন প্রক্রিয়ায় উৎপন্ন শিলাখণ্ড উপত্যকার তলদেশে শিলার স্তরকে ঘর্ষণ করে মসৃণ করার প্রক্রিয়াকে আমরা বলছি অবঘর্ষ। দেখো এখানে কি হচ্ছে, এই অবঘর্ষ প্রক্রিয়াটা কিরকম বলো তো, যদি আমি সহজ করে বোঝাই, তোমরা সবাই কি করেছো, সবাই তোমরা সিরিজ কাগজ দেখেছো, সিরিজ কাগজ, যেটা কিনা যখন আমরা ধরো গ্রিল ফ্রিল রং করি, ঠিক আছে, কোনো কিছু লোহার জিনিস যখন আমরা রং টং করি, সেই সিরিজ কাগজ দিয়ে ঘষে। সিরিজ কাগজের দুটো পিঠ হয়, একটা পিঠ আমরা দেখি মসৃণ, আর একটা পিঠ কি হয়, একটু খসখসে, সেখানে মানে সেই বিন্দু বিন্দু থাকে, সেই বালি বালি টাইপের থাকে, একটু খসখসে হয়। সেটা দিয়ে যখন আমরা কোনো লোহার ইকে মানে ধরো উঁচু নিচু হয়ে আছে, ধরো বাড়ি আমি গ্রিল রং করব, সেক্ষেত্রে সবাই সিরিজ কাগজ দিয়ে গ্রিলটাকে ফার্স্ট ঘষে, তারপরে কিন্তু প্রাইমার লাগায়, তারপরে রং করে, তাই তো? তো এক্ষেত্রেও সেম, ওই সিরিজ কাগজের কাজ কি বলতো, ওই যে এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো হয়েছিল, সিরিজ কাগজের যেটা অমসৃণ দিক, যেটা খসখসে, যেটা বালি বালি, সেটা দিয়ে ওইটাকে ঘষছে। তার ফলে কি হচ্ছে, এটা কিন্তু যে আমার মানে অমসৃণ ছিল, সেটা কিন্তু মসৃণ হয়ে যাচ্ছে, তাই না? সিরিজ কাগজ কি করে, মসৃণ করে দেয়, তাই তো, মসৃণ করে দেয়। তো এক্ষেত্রেও এই অবঘর্ষ প্রক্রিয়াটার ক্ষেত্রেও সেম হয়। কি হয় বলতো, উৎপাদন প্রক্রিয়ায় তো আমার শিলাগুলো মানে কি বলবো, শিলাখণ্ডগুলো ফাটলে ঢুকে গেল এবং আলগা শিলাগুলোকে টেনে নিয়ে হিমবাহ চলে যাচ্ছে। আর অবঘর্ষ কি করেছে, ওই জায়গাটাতে মসৃণ করে দিয়ে চলে যাচ্ছে। অবঘর্ষ কি করছে, ওই নুড়ি বালি শিলাকে ঘোষ তার উপর দিয়ে আরো যাচ্ছে, যখন তার এখানে ক্ষয় হচ্ছে, ক্ষয় হওয়ার ফলে কি হচ্ছে, যখন সেও মানে এক তো এবড়ো খেবড়ো করে চলে গেল, আরেকজন কি সেই জায়গাটায় সমান করে করে যাচ্ছে। এটাকেই আমরা বলছি অবঘর্ষ প্রক্রিয়া। এ কি করছে, উপত্যকার তলদেশে শিলাস্তরকে ঘর্ষণ করে, সে ঘর্ষণ করছে, তারও নুড়িবালি রয়েছে, সেগুলো দিয়ে ওই ওই নুড়িবালির উপর ঘর্ষণ করছে, ফলে কি হবে, সেখানে মসৃণ হয়ে যাবে। এই প্রক্রিয়াটাকেই বলছি অবঘর্ষ। দেখো উৎপত্তি কি বলছে, হিমবাহের সঙ্গে নুড়ি শিলা থাকে। আমি এখানে উৎপাদন প্রক্রিয়ায় বলেছিলাম যে সে কি করছে, হিমবাহ যখন এগিয়ে নিয়ে যাচ্ছে, শিলাখণ্ডকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে, আর এ কি করছে, সেই হিমবাহে নুড়ি শিলা থাকছে এবং হিমবাহ চলার সময় এগুলোকে ভূমির উপর ঘষছে, এবং ঘষাঘষিতে কি করে, ভূমি ক্ষয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের অবঘর্ষ প্রক্রিয়া। তাহলে আমরা একটু শর্টে বলতে পারি কি, এই অবঘর্ষ প্রক্রিয়া মানেই হচ্ছে আমাদের মসৃণ, সে মসৃণতার কাজ করবে, তাই তো? আর উৎপাদন প্রক্রিয়া মানে কি করবে, ও অমসৃণতার কাজ করবে, ও হচ্ছে অমসৃণ।
ও অমসৃণ, আর অবঘর্ষ হচ্ছে মসৃণ। বোঝা গেল? জিনিসটা কি বোঝা গেল সুন্দর করে? তাহলে এই দুটো প্রক্রিয়ায় কিন্তু হিমবাহ কাজ করে। নেক্সট যাব আমরা পরবর্তী, হিমবাহ ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। হিমবাহ ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। এখানে বেশ কিছু ভূমিরূপ রয়েছে। এখানে যে কি ভূমিরূপ রয়েছে, এখানে প্রথম পয়েন্ট যেটা বলছে, 1 নম্বর পয়েন্ট দেখো, কড়ি বা সার্ক। এটা কি? চলো দেখা যাক কড়ি বা সার্ক কি। আমি এটা তোমাদেরকে কত সহজে বোঝাতে পারি, কত সহজে এটাকে আমি বোঝাবো, তোমরা ধারণাও করতে পারবে না। প্রত্যেকটা জিনিস আমি সহজ করে বুঝেছি, কিন্তু এটা তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। এই এই জিনিসটা যদি কড়ি আর সার্ক তুমি বুঝে যাও, ঠিক আছে, তাহলে তুমি সুন্দর করে বুঝে যাবে এরিটি, এর পরেই একটা ভূমিরূপ রয়েছে, তারপরেই তুমি বুঝে যাবে পিরামিড চূড়া। প্রত্যেকটা জিনিস সুন্দর করে বুঝে যাবে। তো চলো, এগুলো কিন্তু তোমাদের 5-এর জন্য না এলেও 2 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই এই জায়গাগুলো বুঝে নাও যে কিভাবে লিখলে তোমরা নাম্বারটা পাবে। যদি তোমরা একটা কোনো ছবি দেখাতে পারো, সেই জায়গায় তোমরা কিভাবে নাম্বার পাবে, পুরোটাই একবার দেখে নাও। তো কি বলছে, কড়ি বা সার্ক। দেখো, এই হচ্ছে আমার পর্বত, এই হচ্ছে আমার, ধরো, পর্বত। এখান দিয়ে পর্বতের যে কোনো দিক থেকে হিমবাহ নামতে পারে। যে কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে কিন্তু হিমবাহ নামতে পারে, পর্বতের যে কোনো দিক থেকে কিন্তু হিমবাহ নামতে পারে। এখান দিয়ে নামছে, এখান দিয়ে নামছে, এখান দিয়ে নামছে, এটা দিয়ে নামছে, এটা দিয়ে, যে কোনো দিক, এখানে এখানে এই আমার পর্বতের এদিক থেকেও নামতে পারে, এদিক থেকেও পারে, এদিক থেকেও পারে, এদিক থেকেও পারে, এদিক থেকেও পারে, এদিক থেকেও, যে কোনো দিক থেকে কিন্তু হিমবাহ নামতে পারে। সে নেমে কি করছে, ধরো, ধরো এই জায়গাটা দিকে নামলো হিমবাহ, ধরো এদিকটা দিয়ে নামছে। যখন নামছে সে তো ক্ষয় করছে, ক্ষয় করে করে কি করেছে, এই জায়গাটা একটা গর্ত করে দিয়েছে, গর্ত করে দিয়েছে। সে গর্তটা কিরকম টাইপের, ক্ষয় হয়ে ওই জায়গাটা ভেতরটা ঢুকে গেছে। ঠিক আছে, ক্ষয় এরকম করে ক্ষয় করে করে এই জায়গাটা আবার ধরো এই যে এরকম বাটির মতো করে দিয়েছে, এই যে গর্ত হয়ে গেছে। ঠিক আছে, ওই গর্তটা কিরকম দেখতে হয়, ওটা একটা ঠিক চামচের যে মুখটা সেটার মতো বলতে পারো, বা আরামকেদারা জানো তো, আরামকেদারা যে চেয়ার হয় সেটার মতো বলতে পারো। ঠিক আছে, কিংবা ধরো বাটির মতো বলতে পারো। ঠিক এই রকম হয়ে গেছে, সেটাকে কিন্তু আমরা বলছি করি, মানে এই জায়গাটা ভেতর দিকে ঢুকে গেছে। একটা এক্সাম্পল আমি সুন্দর করে তোমাদেরকে বোঝাবো, 1 সেকেন্ড দাঁড়াও, আমি সুন্দর করে তোমাদেরকে বোঝাবো। ধরো এটা আমার পর্বতের ঢাল, ঠিক আছে, এই হচ্ছে আমার পর্বতের ঢাল, দেখতে পাচ্ছ সবাই? তো এই হচ্ছে আমার পর্বতের ঢাল, এটা দিয়ে ধরো হিমবাহ আসছে, এটা দিয়ে আমার হিমবাহ এসে 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 দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ কি, বেশি গর্ত করে দিয়েছে। এই জায়গাটা কি করেছে, বেশি গর্ত হয়ে গেছে, তাই না? এই জায়গাটা গর্ত হয়ে গেছে, এটাই হচ্ছে আমার কড়ি। আর এই জায়গাগুলো দেখো উঁচু হয়ে আছে, ভালো করে লক্ষ্য করো। ধরো এটা আমার পর্বতের হিমবাহ, এখান দিয়ে আসছে হিমবাহ, এপাশ দিয়ে এসে এসে এই জায়গাটা গর্ত করে দিয়েছে, ক্ষয় হয়ে হয়ে এই জায়গাটা গর্ত করে দিয়েছে। এটাই হচ্ছে আমার কড়ি। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার কড়ি। বোঝা গেল? ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা বলো? এটা হচ্ছে আমার কি, কড়ি। ঠিক আছে, এটা হচ্ছে আমার কড়ি। বোঝা গেল? এটাও কড়ি। ক্লিয়ার? এটার বিভিন্ন জায়গায় এখানে কি লেখা রয়েছে একবার দেখে নি, দাঁড়াও। হিমবাহ ক্ষয়ের ফলে পর্বতগাত্রে হাতলযুক্ত চেয়ার বা চামচের গর্ত বা অ্যাম্পি থিয়েটারের মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটাকে আমরা বলি কড়ি বা সার্ক। এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম রয়েছে। যদি দেখি আমরা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে বলা হয় কড়ি, ফ্রান্সে বলা হয় সার্ক, জার্মানিতে বলা হয় কার, এবং ওয়েলসে বলা হয় কম। খুব ভালো করে এই ছকটা তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই হচ্ছে আমার কড়ি ছবি। ঠিক আছে, এরপরে আসছো, দেখো কুড়ি হ্রদ। কুড়ি হ্রদটা কি? কড়ি হ্রদটা কি? এটা কি করছে বলতো, হিমবাহ তো ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে, এই জায়গাটা তো আমার ভেতরে ঢুকে গেছে, এই জায়গাটা ভেতরে ক্ষয় হয়ে হয়ে গেছে। ও কি করছে বেটা, ও তো গলে, গলে তো হিমবাহ একটা টাইম পর গলে জল হয়ে যাবে। এই জায়গাতে একটা ধরো এরকম খাত হয়েছে। আচ্ছা, এখানটায় মুছবো কি করে? ঠিক আছে, চলো। এই জায়গাতেও কিন্তু হিমবাহ এসে কি করেছে, একটা একটা জায়গায় কি হয়েছে,
গর্ত মতো হয়ে গেছে। সেখানে কি করেছে, ওই কড়ি যে ওই হিমবাহ যেগুলো গলে মানে জল হয়ে যাচ্ছে, ওই যে খাত সৃষ্টি করেছে, এই খাতে এসে জমা হচ্ছে, এই খাতে এসে জমা হচ্ছে। এটাকে আমরা বলি কি বলতো, এটাকে বলি কড়ি হ্রদ। এটাকে বলি আমরা কড়ি হ্রদ। এটাকে আমরা বলি কড়ি হ্রদ। এখানে কি বলছে দেখো, কড়ির মধ্যভাগে খাত অংশে অনেক সময় হিমবাহ থেকে যায়, পরে ওই হিমবাহ গলে সৃষ্ট সৃষ্ট জল খাত অংশে জমে হ্রদের সৃষ্টি করে। এটাকেই আমরা বলি কড়ি হ্রদ। এই কড়ি যখন হিমবাহ গলে গলে আসছে, একটা টাইম পরে এসে একটা খাত সৃষ্টি করে, এবং এই খাতে সেই হিমবাহটা গলে কি হয়, জলে পরিণত হয়। এটাকে আমরা বলি কড়ি হ্রদ। এটাকেই আমরা বলি কড়ি হ্রদ। বোঝা গেল? পুরো কড়ি জিনিসটা কি সেটা আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই। নেক্সট চলো, পরবর্তী যে ভূমিরূপ রয়েছে এরিটি, বা এটাকে আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে অ্যারেট। এর আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে অ্যারেট। চলো আবার সেই একই ছবি এঁকে নিই। একই ছবি আমাদের হবে এই এরিট। তুমি বলো কি বলে, একটু আগে যেটা পড়ালাম কড়ি, এই কড়ি বলো, এরিটি বলো, এই পিরামিড চূড়া বলো, এগুলোর ক্ষেত্রে একটাই ছবি, একটাই ছবি হয়। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে একটাই ছবি হয়। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে একটাই ছবি হয়। ঠিক আছে, এই হচ্ছে আমার হিমবাহ আসছে, এই হচ্ছে আমার হিমবাহ, এই হচ্ছে আমার হিমবাহ। ঠিক আছে, আর এই হচ্ছে আমার কড়ি হ্রদ, এই হচ্ছে আমার কড়ি হ্রদ। তাহলে কড়ি আমরা কোনটাকে বলছি, যে এগুলো কড়ি, এপাশ দিয়ে এখানটায় ক্ষয়ে গেছে ধরে নাও, আর এই হচ্ছে আমার কড়ি হ্রদ, আমি কড়ি হ্রদ। ঠিক আছে, এই হচ্ছে আমার কড়ি হ্রদ, এই হচ্ছে আমার জিনিস। এখানে কি হয়, এই এরিটি কি করে বলতো, এই যে অংশগুলো, এই যে অংশগুলো খাত করে দিচ্ছে, এই যে অংশগুলো ভেতরে ঢুকে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, তার ফলে এই অংশ, এই অংশ, এবং এই অংশ, এবং এই অংশ, এগুলো কি হচ্ছে, উঁচু হয়ে আছে, উঁচু হয়ে আছে। তোমাকে দেখাচ্ছি কেমন জিনিসটা। ধরো এই আমার সেই কড়ি, এই হচ্ছে আমার সেই কড়ি। ঠিক আছে, এই জায়গাটা আমার খাত হয়ে গেছে, এই জায়গাটা খাত হয়েছে, এবং এখানে এসে ধরো কড়ি হ্রদ তৈরি হয়েছে। কিন্তু এই ধারগুলো দেখো, এই ধারগুলো দেখো, এই দুটো ধার, এই দুটো ধার কি হয়ে আছে বাবা, উঁচু হয়ে আছে। এগুলো কি হয়ে আছে, এগুলো এই জায়গাটা দেখো সংকীর্ণ হয়ে গেছে, এবং এখানটায় ধারগুলো তীক্ষ্ণ বলতে পারো, বা উঁচু হয়ে আছে, যেটাকে কিনা আমি বলছি কি এরিটি বা অ্যারেট। এটা কি হচ্ছে দেখো, বলছে একই পর্বতশৃঙ্গ পর্বতের দুই পাশে দুটি করে সৃষ্টি হলে তাদের আয়তন বাড়তে থাকে, ফলে কি হয়, মধ্যবর্তী অংশ সংকীর্ণ হয়ে তীক্ষ্ণ প্রাচীরের মতো অবস্থান করলে এটাকে আমরা বলছি এরিটি বা অ্যারেট। তার মানে এই যে তীক্ষ্ণ প্রাচীর, এই ধরো তীক্ষ্ণ প্রাচীর মতো যখন অবস্থান করছে, এই দুটো অংশকে আমরা বলবো এরিটি বা অ্যারেট। বোঝা গেল? যখন দুটো কড়ি একই পর্বত শৃঙ্গে অবস্থান করবে বা যাবে, কড়ি তো সব জায়গায় আছে, কারণ পর্বতের যে কোনো ঢাল বেয়ে কিন্তু হিমবাহ আসতে পারে। এবার যে জায়গাটা মানে হিমবাহ যেতে যেতে ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে হয়ে এই জায়গাটায় কড়ি তৈরি হয়েছে, তার ঠিক এই অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো দেখো শৃঙ্গগুলো উঁচু হয়ে আছে, এটাকেই আমরা বলছি এরিটি বা অ্যারেট। তাহলে এখানে আমরা কি বলবো কোনটাকে, এইখানে হচ্ছে আমার, এটা হচ্ছে এরিটি, এটা হচ্ছে আমার এরিটি, এটা হচ্ছে আমার এরিটি। পাশাপাশি পাশাপাশি এই যে অঞ্চলটায়, এটাও হচ্ছে কিন্তু এই যে শৃঙ্গটা তৈরি হয়েছে তীক্ষ্ণ মতো প্রাচীরের মতো, এই যে অঞ্চলটা, এই যে অংশটা, এটাও কিন্তু আমার এরিটি। ক্লিয়ার? তাহলে এরিটি নিশ্চয়ই বুঝতে পেরেছো জিনিসটা কি। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাকে পিরামিড চূড়া। এটা কি, এই যে দেখো, এই যে পর্বতের, তোমার কি বলবো, এই যে আমার পর্বতের এখান দিয়ে হিমবাহ আসছে, এর যে চূড়াটা, এই যে অংশটা, এটা কি আমরা বলি পিরামিড চূড়া। এটা হচ্ছে আমাদের পিরামিড চূড়া। এটা হচ্ছে আমাদের পিরামিড চূড়া। কি বলছে, বলছে অনেকগুলি এরিটি বিপরীতমুখী অবস্থানের কারণে মধ্যবর্তী শৃঙ্গটি যখন পিরামিডের মতো দেখায়, দেখো না মধ্যবর্তী অংশটা পিরামিডের মতো লাগছে কি না, লাগছে তো। যখন ওই রকম পিরামিডের মতো যে অঞ্চলটা দেখাবে, সেটাকে আমরা বলবো পিরামিড চূড়া বা হর্ন। ঠিক আছে, বা হর্ন। বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট বলছে ইউ আকৃতি বিশিষ্ট হিমবাহ উপত্যকা। চলে আসো যোগ ছবিতে।
আমরা ছবি দিয়ে প্রত্যেকটা পয়েন্ট বুঝবো, একদম এগুলো পড়ে বুঝতে যাব না, ছবি মনে রাখবো এবং নিজের থেকে লিখবো, সেটাই হবে আমাদের বেস্ট স্ট্র্যাটেজি, ভূগোলে মনে রাখার বেস্ট স্ট্র্যাটেজি। চলো হিমবাহ এই ইউ আকৃতির উপত্যকাটা কিরকম আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ইউ। আমরা যখন নদীর ক্ষয়কার্য পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম, কি দেখেছিলাম, যখন আমরা দেখেছিলাম যে আই আকৃতির উপত্যকা তৈরি হয়, নদীর ক্ষয়কার্যের ফলে কি হয়, প্রচণ্ড নিম্নক্ষয় হয়, উচ্চ উচ্চ জায়গায়, উচ্চ পার্বত্য অঞ্চলে প্রচণ্ড নিম্নক্ষয় হয়, তার ফলে সেই জায়গায় আই আকৃতির উপত্যকা তৈরি হয়। যেখানে পার্শ্বক্ষয় হয়, মানে এ ভি শেপ, যেখানে পার্শ্বক্ষয় হয় সেখানে ভি আকৃতির উপত্যকা তৈরি হয়। কিন্তু হিমবাহের ক্ষেত্রে কি হয়, হিমবাহের ক্ষেত্রে নিম্নক্ষয় হয়, পাশাপাশি পার্শ্বক্ষয় হয়। নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় হওয়ায় এই জায়গাতে কিন্তু ইউ আকৃতির শেপ নেয়, এটাইকে আমরা বলি ইউ আকৃতি বিশিষ্ট উপত্যকা। এই যে দেখো, এখানে নিম্নক্ষয়ও হয়েছে, পাশাপাশি এখান থেকে পার্শ্বক্ষয়ও হয়েছে, যার ফলে তৈরি হয়েছে এই ইউ আকৃতি বিশিষ্ট উপত্যকা হিমবাহ। এখানে কি বলছে দেখো, নদী উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হলে অবঘর্ষ ও উৎপাদন প্রক্রিয়ায় হিমবাহ পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমান হারে করে। মানে এই অঞ্চলে কি করে, শুধুমাত্র যে নিম্নক্ষয় হচ্ছে তা কিন্তু নয়, এখানে নিম্নক্ষয় হচ্ছে পাশাপাশি পার্শ্বক্ষয় সেটার একই হারে। যদি এ 90% করে, পার্শ্বক্ষয় 90% করবে, বোঝা গেল, সে একই হারে করছে, তার ফলে উপত্যকা ইউ আকৃতি বিশিষ্ট হয়। একে বলা হয় হিমদ্রোণী। কি একটা প্রশ্ন দেয় না 2 নম্বরের, হিমদ্রোণী কি, এটাকেই বলা হয় হিমদ্রোণী, বোঝা গেল। এটাই হচ্ছে আমার ইউ আকৃতি বিশিষ্ট উপত্যকা, এটাই হচ্ছে আমার ইউ আকৃতি বিশিষ্ট, এখানটা ইউ শেপ নিয়ে নিয়েছে, ওটা আমার হিমবাহ, এটা হচ্ছে আমার হিমবাহ, এখান দিয়ে আমার হিমবাহ নামছে, এই অঞ্চল দিয়ে হিমবাহ নামছে, এটা হিমবাহ, ঠিক আছে। এখানে যে ইউ শেপটা তৈরি হয়েছে এটাই হচ্ছে আমার ইউ আকৃতি বিশিষ্ট উপত্যকা হিমবাহ। ক্লিয়ার? চলো নেক্সট, আমরা পড়বো হিমশিরি। হিমশিরিটা কি? আচ্ছা, আমরা নদীর ক্ষয়কার্যে পড়ে এসেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কঠিন আর কোমল শিলা হয় না, কঠিন আর কোমল শিলা, সে কি করছে, কোমল শিলায় নদী আঘাত করছে, ফলে কোমল শিলা কি করছে, ক্ষয়ে যাচ্ছে। আর কি করছে নদী, ধরো আমি একটা ছোট্ট করে ডায়াগ্রাম দেখাচ্ছি, এই জায়গাটাতে দেখাচ্ছি, ধরো এই আমার শিলা, এই জাস্ট এইরকম করে আসছে, এই জায়গায় আমার কোমল শিলা, আর এটা হচ্ছে আমার কঠিন শিলা, এটা আমার কঠিন শিলা, আর যে অংশগুলো ভেতর দিকে ঢুকে গেছে এটা হচ্ছে আমার কোমল শিলা। এটাকে কি আমরা কি বলি, র্যাপিডস বা খরস্রোতা, ঠিক আছে। আর এক্ষেত্রেও সেম হয়, অসম ক্ষয়কার্যের কারণে উপত্যকা বরাবর সিঁড়ি বা ধাপ সৃষ্টি করে। নদীর ক্ষেত্রেও দেখো না, সিঁড়ি বা ধাপ সৃষ্টি হয়েছিল, ঠিক এই জিনিসটা হয়েছিল, সেটাকে আমরা কি বলছি, র্যাপিডস বা খরস্রোতা। এটা বলছি আমরা নদীর ক্ষেত্রে, ঠিক আছে, এটা আমরা নদীর বোঝানোর ক্ষেত্রে বললাম, কিন্তু হিমবাহের ক্ষেত্রে ওই একই জিনিস তৈরি হয়। অসম ক্ষয়কার্যের কারণে উপত্যকা বরাবর সিঁড়ি বা ধাপ সৃষ্টি হয়, এইরূপ ভূমিকে আমরা বলি হিমশিরি, এটাকেই আমরা বলি হিমশিরি, বোঝা গেল। চলো নেক্সট আমাদের 6 পয়েন্ট রয়েছে কি, ঝুলন্ত উপত্যকা। নেক্সট আমাদের পয়েন্ট রয়েছে ঝুলন্ত উপত্যকা। এক্ষেত্রে কি হয়, বলছে প্রধান নদীতে আমরা যখন আগের নদীর কাজ পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে একটা মূল নদীর সঙ্গে কিন্তু অনেক ছোট ছোট উপনদী এসে মিলিত হয়, তাই তো, মিলিত হয়। এক্ষেত্রেও এই ঝুলন্ত উপত্যকার ক্ষেত্রেও আমাদের একই জিনিস ঘটে, অনেক বড় হিমবাহ রয়েছে, ধরো একটা প্রধান হিমবাহ রয়েছে, সেখানে কি হয়, ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয়, সেখানে ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয়। এই যে যখন এই ছোট ছোট হিমবাহ এসে মিলিত হচ্ছে, তখন কি করছে, এই যে বড় প্রধান মানে মূল হিমবাহের উপত্যকা কি হয়, অত্যন্ত গভীর, সেটা অত্যন্ত গভীর হয়, সেটা সুগভীর হয় এবং কি বৃহৎ হয়, মানে অনেক বড়। সেই ছোট যেগুলো ধরো ছোট ছোট উপত্যকাগুলো এসে মিশছে, ওগুলো তুলনামূলক ছোট, বড় হিমবাহের থেকে ওই ছোট ছোট যে হিমবাহগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ছোট। এইরূপ অবস্থায় এই ছোট হিমবাহ উপত্যকাকে প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে এটা কিন্তু মনে হয়, সেটাকে আমরা বলছি ঝুলন্ত উপত্যকা, সেটাকেই আমরা বলছি ঝুলন্ত উপত্যকা। বোঝা গেল কি ঝুলন্ত উপত্যকা জিনিসটা?
আবার বলছি দেখো, একটা মূল হিমপ্রবাহ হিমবাহ, একটা মূল হিমবাহ রয়েছে। ধরো এটা আমার মূল হিমবাহ, এ পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে অনেকগুলো ছোট ছোট উপহিমবাহ। যখন নদীর ক্ষেত্রে আমরা বলছি সেটাকে আমরা কি বলছি, উপনদী। এক্ষেত্রে আমরা বলবো কি, উপহিমবাহ এসে এই মূল হিমবাহর সাথে মিলিত হয়েছে। ফলে কি হচ্ছে, এই হিমবাহটা কি হচ্ছে, অনেক সুগভীর এবং অনেক বিস্তৃত। ফলে এগুলো যখন এসে মিলিত হচ্ছে তখন মনে হয় যেন এগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে, এগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে, এগুলোর পাত্তাই পাওয়া যায় না। সেটাকে আমরা বলছি ঝুলন্ত উপত্যকা। ক্লিয়ার? চলো নেক্সট নেক্সট আসছি আমরা। আচ্ছা, কালারটা একটু বদলে নিই, একই রকম কালার লাগছে তো। আচ্ছা, কর্তিত শৈলশিরা। কর্তিত শৈলশিরাটা কি? আমরা নদীর ক্ষেত্রে দেখেছিলাম শৃঙ্খলিত শৈলশিরা, নদীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম শৃঙ্খলিত শৈলশিরা, এক্ষেত্রে রয়েছে কর্তিত শৈলশিরা। এ কি করে বলতো, উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ যখন অগ্রসর হয় তখন সে অভিক্ষিপ্তাংশ তীক্ষ্ণ এবং মসৃণ ভাবে ক্ষয় করে, পর্বতকে কেটে 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 কেটে, যাকে বলে কাট 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 হয়ে সেই অভিক্ষিপ্তাংশ তীক্ষ্ণ এবং মসৃণ করে ক্ষয় করে। এটাকে, এই স্পারগুলোকে আমরা কি বলি, কর্তিত শিলা। এটাকে আমরা বলছি কর্তিত শিলা। আমরা নদীর ক্ষেত্রে দেখেছিলাম শৃঙ্খলিত শিলা, আর হিমবাহের ক্ষেত্রে আমরা দেখব কর্তিত শিলা, যেটা কিনা পর্বতের কেটে কেটে, মানে যে শৈলশিরা, মানে কি বলবো, হিমবাহ অগ্রসর হওয়ার সময় যে স্পারগুলো অধিকৃতাংশ এবং তীক্ষ্ণ হয়, ঠিক আছে, তীক্ষ্ণ হয়, তীক্ষ্ণ ও মসৃণ ভাবে ক্ষয় করছে, সেটাকে আমরা বলছি কর্তিত শৈলশিরা। ক্লিয়ার? চলো নেক্সট নেক্সট আসছি রসে মোতানে। রসে মোতানে কি? এটা হচ্ছে হিমবাহ প্রবাহ পথে কোনো উঁচু ঢিবির মতো টিলা থাকলে, ধরো এই রকম হিমবাহ যাচ্ছে, হিমবাহের প্রবাহ পথে এইরকম উঁচু ঢিবির মতো টিলা, কি বলে, এরকম ধরো উঁচু ঢিবির মতো টিলা থাকলে হিমবাহের প্রবাহ দিকের অংশ অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ এবং বিপরীত অংশ অনুবাদ ঢাল, যেটাকে বলা হয় উৎপাদন প্রক্রিয়ায় অসমতল, এবড়ো খেবড়ো এবং ফাটলযুক্ত হয়। উৎপাদন প্রক্রিয়া মানেই তো সে কি করছে, অসমতল, সেটা অমসৃণ, সে তো এবড়ো খেবড়ো করবে। আর অবঘর্ষ কি করবে, সেই অংশটায় তোমার কি করবে, মানে মসৃণ করে দিয়ে যাবে। সেই এইরূপ ভূমিরূপকে আমরা বলি রসে মোতানে, এইরূপ ভূমিরূপকে আমরা বলি রসে মোতানে। চলো এটা একটা ছবির মাধ্যমে দেখে নেওয়া যাক জিনিসটা কি। এটা একটা ছবির মাধ্যমে দেখে নিই পুরো জিনিসটা কি। হয়তো একটু সমস্যা হতে পারে বুঝতে, আমরা একটা ছোট্ট করে ছবির মাধ্যমে জিনিসটা দেখে নেব। ধরো এই পাশ থেকে আমার হিমবাহ যাচ্ছে, এই অঞ্চল দিয়ে আমার হিমবাহ যাচ্ছে, এই অঞ্চল দিয়ে আমার হিমবাহ প্রবাহিত করছে। ফলে কি হচ্ছে, এই অঞ্চলটা মসৃণ, এটা অবঘর্ষ প্রক্রিয়া কাজ করছে, এখানটা মসৃণ। কিন্তু যখনই এখানে হিমবাহ উঠছে, যখনই এই অংশটা মানে এই উঁচু অংশটা হিমবাহ উঠছে, তখনই কি করছে, ওখানে উৎপাটন প্রক্রিয়া কাজ করছে। তার ফলে কি হচ্ছে, ওই জায়গাটা এবড়ো খেবড়ো উঁচু অসমতল হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটাকে এখানে বড় ফাটল দেখা দিচ্ছে, তো এই প্রক্রিয়াটাকে আমরা বলছি রসে মতানে। বোঝা গেল? চলো নেক্সট নেক্সট আমরা দেখব ক্র্যাগ। এখানে দেখব ক্র্যাগ ও টেল। ক্র্যাগ ও টেলটা কি, চলে আসা যাক। ক্র্যাগ ও টেল কি, ছোট করে একটা ছবি এঁকে আমি জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এই ধরো আমার হিমবাহ, বলছে হিমবাহ প্রবাহ পথে বিশাল কঠিন শিলার পিছনে কোমল শিলা থাকে। আমরা তো জানি যেখানে শিলা তো সব জায়গায় থাকে, আমরা যখন নদীর ক্ষেত্রেও দেখেছিলাম সেখানে কিন্তু কঠিন শিলা কোমল শিলা রয়েছে। কোমল শিলা যেহেতু নরম, তার ফলে সেটা একটু বেশি আঘাত করে তার উপর। এক্ষেত্রেও দেখো না, কোমল শিলার পেছনে, কঠিন শিলার পেছনে কোমল শিলা রয়েছে। হিমবাহ ক্ষয়ের ফলে কি করছে, সেই হাত থেকে রক্ষা করার জন্য, হিমবাহ ক্ষয় হচ্ছে, ক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য টিলা বা ঢিবির মতো উঁচু হয়ে থাকে। এরূপ কঠিন শিলা দিয়ে গঠিত উঁচু ঢিবিটিকে ক্র্যাগ এবং কোমল শিলাটিকে টেল বলে। মানে এটাকে আমরা বলছি ক্র্যাগ, এটাকে আমরা বলছি ক্র্যাগ, এটা হচ্ছে আমার কঠিন শিলা, আর এটা হচ্ছে আমার কোমল শিলা বা পাললিক শিলা যেটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার টেল। এই টেলকে কঠিন শিলা কি করছে, রক্ষা করছে। হিমবাহ যখন ক্ষয় করছে সে একটা উঁচু ঢিবি হয়ে গেছে, যার ফলে কি হচ্ছে, যত কোমল শিলা রয়েছে সেগুলোকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করছে। কে রক্ষা করছে, এই ক্র্যাগ। বোঝা গেল? এটাই হচ্ছে ক্র্যাগ অ্যান্ড টেল।
নেক্সট আমাদের লাস্ট পয়েন্ট যেটা রয়েছে, ফিয়র্ড। ফিয়র্ড কি বলছে, হিমবাহ উচ্চ অক্ষাংশ থেকে ক্ষয় করতে করতে যখন সমুদ্রপৃষ্ঠের নিচে উপত্যকা সৃষ্টি করে তখন তখন ওই উপত্যকা অংশ জলমগ্ন হয়ে থাকে, এটাকে আমরা বলছি ফিয়র্ড। এটাকেই আমরা বলছি ফিয়র্ড। চলো দেখে নেওয়া যাক একটা ছবি। চলো দেখে নেওয়া যাক একটা ছবি কি রকম জিনিসটা। বলছে হিমবাহ উচ্চ অক্ষাংশ থেকে ক্ষয় করতে করতে সমুদ্রপৃষ্ঠের নিচু উপত্যকায় আসছে, মানে এই জায়গাতে আসছে। এই রয়েছে আমার সমুদ্রতল, এই হচ্ছে আমার সমুদ্রতল। আর এইখানটায় কি হয়, সেই মহাদেশীয় হিমবাহে আমরা পড়েছিলাম না, যে এই জায়গাতে কি করে তরঙ্গ দৈর্ঘ্য আঘাত করার ফলে ওখানে হিমবাহ ভেঙে সমুদ্র জলে ভাসতে থাকে, যেটাকে আমরা কি বলছি, হিমশৈল। যেটাকে আমরা বলছি হিমশৈল। এই যে উপত্যকা বরাবর এই যে সমুদ্র জল, এটা যে উপত্যকার সৃষ্টি করছে, তখন ওই উপত্যকার কি হচ্ছে, এই অংশটা কি জলমগ্ন হয়ে আছে, এখানটা জলমগ্ন হয়ে আছে। এই জলমগ্ন হয়ে থাকাটাকে কিন্তু আমরা কি বলছি, ফিয়র্ড। আমরা কি বলছি, ফিয়র্ড। এটা হচ্ছে আমাদের সমুদ্রতল, এটা হচ্ছে আমি লিখে দিই, এই এটা ধরে নাও আমাদের হিমশৈল। আমি জাস্ট দেখাচ্ছি, হিমশৈল তো আর ওখানে থাকে না, সে তো সমুদ্র জলতলে ভাসতে থাকে। এই হচ্ছে আমাদের সমুদ্রতল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমুদ্রতল। আর এটা কি, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের হিমবাহের প্রবাহ পথ। হিমবাহের, কি বলে এগুলোকে, হিমবাহের প্রবাহ পথ। ক্লিয়ার, হিমবাহের প্রবাহ পথ। তাহলে এই ছিল আমার টোটাল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। কেমন বুঝেছো, কতটা ভালো বুঝেছো, আমাকে প্লিজ তোমরা জানিয়ে দিও যে কেমন লাগছে তোমাদের আজকের ক্লাস, সেটাও জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই তোমরা আমাকে মোটিভেট করো যাতে আমি তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। বোঝা গেল? তো চলো নেক্সট আমরা দেখবো কি, সঞ্চয় কার্য। সঞ্চয় কার্যের ফলে কি করে বলো তো, দুটো ভূমিরূপ তৈরি হয়, একটা হচ্ছে গ্রাফ রেখা, একটা হচ্ছে ড্রামলিন। এই গ্রাব রেখাটা কি করে বলতো, একে হিমবাহ যখন ক্ষয় করে তখন সেখানে টুকরো, মানে শিলার টুকরো, বোল্ডার, বালি, পলি, নুড়ি ইত্যাদি এই সমস্ত গ্রাফ রেখা হিমবাহের সাথে বাহিত হয়। উপত্যকার বিভিন্ন অংশে এগুলো সঞ্চিত হয়। আমরা পড়ছি কি, সঞ্চয় কার্য। তো সঞ্চয় কার্য মানেই তো সেটা সঞ্চিত করবে। তো এইরূপ সঞ্চয়কে আমরা গ্রাফ রেখা বলে থাকি। যেমন একটু ছবির দিকে লক্ষ্য করো, এই যে ছবিটা দেখো না, এই যে অঞ্চলগুলো, এই যে অঞ্চলগুলো, এই যে এখানটায় এই যে দেখো জমাট বেঁধেছে, ঠিক আছে, এই অঞ্চলগুলো দেখো সঞ্চিত হয়েছে, এই যে অঞ্চলগুলো সব সঞ্চয় কাজ হয়েছে। একইভাবে এই যে অঞ্চলটা, এখানেও কিন্তু সঞ্চয় কাজ হয়েছে, এই অঞ্চলগুলো সঞ্চয় কাজ হয়েছে। এটা পার্শ্বগ্রাফ রেখা, যেহেতু এটা ধারে রয়েছে সেটাকে আমরা বলি পার্শ্বগ্রাফ রেখা, মাঝে রয়েছে সেটাকে আমরা বলছি মধ্যগ্রাফ রেখা, এবং এধারে যেটা রয়েছে সেটাও এক ধরনের পার্শ্বগ্রাফ রেখা। আর নিচের দিকে যেটা রয়েছে দেখো, নিচের দিকে যেগুলো রয়েছে, এই যে এই অঞ্চলটা, এইখানে যেখানে সঞ্চিত হয়েছে এই এই সাদা অংশটা যেটা আমি এখন গবড়াচ্ছি, তো এটাকে আমরা বলছি কি, ভূমি গ্রাফ রেখা। তাহলে গ্রাফ রেখা চার ধরনের হয়। এক নম্বর ভূমি, যেটা নিচের দিকে থাকে, দুটো পার্শ্ব, এই যে এগুলো পার্শ্ব, আর এটা হচ্ছে আমাদের মধ্য। বোঝা গেল? ঠিক আছে, বুঝতে পেরেছো গ্রাফ রেখা জিনিসটা কি। নেক্সট রয়েছে কি বাবা, ড্রামলিন রয়েছে। ড্রামলিনটা কিরকম বলছে, বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, যেমন নুড়ি, বালি, পলি ইত্যাদি হিমবাহ বাহিত পদার্থ কোনো স্থানে সঞ্চিত হয়ে উল্টানো নৌকার মতো, উল্টানো চামচের মতো ভূমিরূপ সৃষ্টি করে, এটাকে বলি ড্রামলিন। মানে এটাকে আবার ডিমের ঝুড়িও বলা হয়। এই ধরো, এখানে এই ধরো আমার ঝুড়ি, এখানে এরকম ধরো, দেখতে দূর থেকে দেখলে মনে হবে যেন ডিমের ঝুড়ির মতো দেখতে। ঠিক আছে, ঠিক উল্টানো নৌকার মতো জিনিসটা দেখতে লাগে। ঠিক আছে, এই টাইপের খানিকটা হয়। ঠিক আছে, আমি জানি ছবিটা অতটা ভালো হয়নি, আমি জাস্ট বোঝালাম। তো এটা হচ্ছে আমাদের ড্রামলিন। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট আসবো হিমবাহ এবং জলধারা দুটো মিলিতভাবে কাজ করে। কোথায় কাজ করে বাবা, এই হিমবাহ সঞ্চয় কাজ করে, যার ফলে কিছু ভূমিরূপ তৈরি হয়। এক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা রয়েছে দেখো, বোধি বিধৌত সমভূমি। বোধি বিধৌত সমভূমি, এখানে দেখা যাক বোধি বিধৌত সমভূমিটা কিরকম জিনিসটা করে। এই হচ্ছে আমার হিমবাহ, ঠিক আছে, এই হচ্ছে ধরো আমার হিমবাহ।
এই অঞ্চলটাকে আমি বলছি বোধিবিধৌত সমভূমি। এটা হচ্ছে আমার বোধিবিধৌত সমভূমি। জিনিসটা কি বলছে, প্রান্ত দেশে হিমবাহ গলতে শুরু করলে কি করে, গলিত জল হিমবাহ বাহিত নুড়ি বালি পলিকে বিস্তীর্ণ অঞ্চলে চাদরের ন্যায় সঞ্চয় ঘটায়। এখান দিয়ে হিমবাহ আসছে, যত নুড়ি বালি পলি যা কিছু ছিল ঠিক এই জায়গাটায় দেখো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই অঞ্চলটায় গোটাটা মিলিয়ে সে সঞ্চয় কাজ করে। সেটাকে আমরা গোটাটাকে মিলিয়ে আমরা বলছি কি, বোধিবিধৌত সমভূমি। এটাকে বলা হচ্ছে দেখো নদী বোধিবিধৌত সমভূমি, যা আউসওয়াশ প্লেন। এই বোধিবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায়। ধরো মাঝখান দিয়ে একটা নদী চলে গেল, এই নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে যায়, তখন হলে সেটাকে বলা হয় ভ্যালি ট্রেন। এটা কিন্তু কোনো একটা ইয়ারে প্রশ্ন এসেছিল, তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসে। বোঝা গেল? তো এগুলো ভালো করে লিখতে হবে। পাশাপাশি যদি তুমি ছবি একটা এঁকে দিতে পারো তাহলে খুবই ভালো হয়, কারণ ভূগোলটা পুরোপুরি দাঁড়িয়ে আছে তোমার ছবি আঁকার উপর ডিপেন্ড করে। তুমি কতটা নাম্বার গেইন করতে পারবে সেটা ডিপেন্ড করছে তোমার ছবি আঁকার উপরে। তো আমি বলবো তোমরা অবশ্যই যে কোনো 2 নম্বরের প্রশ্ন লিখো, 3 নম্বরের প্রশ্ন লিখো, সেখানে কিন্তু অবশ্যই তোমরা ছবিটা দিয়ে দিও। বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট আসছি কেটল। কেটল জিনিসটা কি, চলো ছবি একটা এঁকে নিই আমি। ছবি একটা এঁকে নিই, কেটল জিনিসটা কি। এই ধরো আমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার বোধিবিধৌত সমভূমি। এটা হচ্ছে আমার বোধিবিধৌত সমভূমি। কি বলছে দেখো, বোধিবিধৌত সমভূমিতে যখন বড় বড় বরফখণ্ড সঞ্চিত হয়, এখানে তো হিমবাহ আসছে, তো স্বাভাবিকভাবেই যখন হিমবাহ দেখো না আসছে, এসে কি করছে এখানে একটা নুড়ি বালি পলি এসব সঞ্চিত করে একটা বোধিবিধৌত সমভূমি, বিশাল বড় একটা চওড়া টাইপের একটা ফ্ল্যাট টাইপের জিনিস তৈরি করে, যেটাকে আমরা বলছি বোধিবিধৌত সমভূমি। এখানে ওই বরফখণ্ড এসে যখন ওই বোধিবিধৌত সমভূমিতে সঞ্চয় করে, তখন পরে ওই বরফ গলে গিয়ে সৃষ্ট হয় গর্ত বা অবনমিত অংশ, সেটাকে আমরা বলছি কেটল। মানে এই যে অঞ্চল, এই ধরো এইখানটা, এই যে অংশটা, ঠিক আছে, এই যে এটা, এটা হচ্ছে অবনমিত অংশ। এটা ধরো আমার বোধিবিধৌত সমভূমি, এটা আমার অবনমিত অংশ, এটা হচ্ছে আমার কেটল। আর এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের নব। আর এই অঞ্চলটা, এই অঞ্চলটা কি বলতো, এটা হচ্ছে আমাদের কেটল হ্রদ। কেটল হ্রদ যে কি করছে, এই কেটল তৈরি করলো অবনমিত অংশ, এবং সেই বরফ গলে 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 এখানে সঞ্চয় করতে থাকে, জলটা সঞ্চিত হয়, এজন্য এটার নাম কেটল হ্রদ। যখন কুড়ি এসে খাতের সৃষ্টি করে, সেখানে কি করছে জল মানে হিমবাহ গলে গলে জল হয়ে যাচ্ছে, তখন সেই খাত অংশটাকে আমরা বলি কুড়ি খাত। এক্ষেত্রে আমরা বলছি কেটল হ্রদ। বোঝা গেল? কুড়ি হ্রদ বলি সেটাকে, এক্ষেত্রে আমরা বলছি কেটল হ্রদ। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট আসবো এস্কার। এস্কার কি বলছে, হিমবাহে বাহিত নুড়ি বালি পরিবাহিত ও স্তরে স্তরে সঞ্চিত হয়ে আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ সৃষ্টি করে, সেগুলোকে আমি এস্কার বলি। মানে এই যে অঞ্চলটা, এইখানে যে এই যে অংশটা, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এস্কার। এটা হচ্ছে আমাদের এস্কার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এস্কার। এটা হচ্ছে এস্কার। এই যে অঞ্চলটা নুড়ি বালি পলি সঞ্চিত হয়ে এই যে এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে, এটাকে আমরা বলছি এস্কার। নেক্সট দেখো কেম। বলছে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে পর্বতের পাদদেশে উপত্যকা হিমবাহ গলে গেলে পলি বালি কাঁকড় স্তরীভূত হয়ে অনুচ্চ টিলার ন্যায় একটা ভূমি তৈরি করে, সেটাকে আমরা বলছি কেম। এই যে এই যে অঞ্চল দেখো, এই যে অনুচ্চ যে টিলার মতো ভূমি তৈরি করেছে, এটা হচ্ছে আমাদের কেম। ক্লিয়ার? এটা হচ্ছে দেখো না আবার একটা, এই যে অঞ্চল এরকম উঁচু টিলা এক ধরনের দেখতে, সেটাকে আমরা বলছি কেম ডেল্টা। এটা আবার কেম মঞ্চ। পুরো ছবিটাই তোমাদের একদম সুন্দর করে ব্যাখ্যা করা রয়েছে। এটা আমাদের কেম মঞ্চ, এটা হচ্ছে আমাদের কেটেল, ঠিক আছে। এই যে অবনমিত অংশ, এটা আমাদের অবনমিত হয়ে গেছে এই অঞ্চলটা, তো এটাকে আমরা বলছি কেটেল। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট। নেক্সট কি বলছে, আগামুখ বোল্ডার এবং ক্রে। এটা কি বলছে, ক্লে ক্লে, ঠিক আছে, হিমবাহ কার্যে পর্বতের পাদদেশে বড় বড় প্রস্তরখণ্ড সঞ্চিত ভূমিরূপ হলো আগামক। তাহলে বড় বড় যে প্রস্তরখণ্ড, সেই যে সঞ্চিত করছে ভূমিরূপে এসে, সেই সঞ্চিত হওয়াটাকে আমরা বলছি আগামক। আর বালি ও কাদার উপর, বালি ও কাদার উপর প্রস্তরখণ্ড সঞ্চিত ভূমিরূপকে আমরা বলছি বোল্ডার ক্লে বা
টিলা, এই যে বোল্ডার ক্লে, আগামুখ ও বোল্ডার ক্লে। ঠিক আছে, এইটা হচ্ছে পুরোটা তোমার হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো আজকে এটাই ছিল টোটাল ক্লাস হিমবাহের। তো কেমন লাগছে ক্লাসটা সেটা তো অবশ্যই জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দাও আর আমাকে জানিয়ে দাও যে তুমি কতটা বুঝতে পেরেছো। ঠিক আছে, কতটা বুঝতে পেরেছো সেটা কিন্তু জানাতে তোমরা একদম ভুলো না। তুমি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও এই ভিডিওটা, কারণ এখানে কিন্তু দারুণভাবে আমরা হিমবাহের কাজ বুঝেছি। এখান থেকে 2 নম্বর 1 নম্বর যাই প্রশ্ন দিক না কেন তুমি পারফেক্টলি লিখে আসতে পারবে। বোঝা গেল? তো আজ পড়ে নিলাম আমরা হিমবাহের কাজ। নেক্সট দিন আমরা আস্তে আস্তে ওই বা তোমাদের পরবর্তী যে পার্টটা রয়েছে বায়ুর কাজ, ওটা কিন্তু আমরা করব। একটা একটা করে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কভার করে দেবো। তোমাদের দাবি ছিল ভারতটা পড়িয়ে দেওয়ার, সেটাও পড়িয়ে দেবো। বোঝা গেল? তার জন্য আমাকে মোটিভেট করতে হবে। ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর ভিডিওটা লাইক করতে একেবারেই ভুলো না। আর এই চ্যানেলটা তুমি যদি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই এখনই তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এই রকম ভিডিও কিন্তু আরও আসতে চলেছে। বোঝা গেল? ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। পুরোটা কেমন লাগলো জানিয়ে দিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা।